এপিসোডের প্রথম যে ঘটনাটি শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আজিজ হাসান। ওনার দেশের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা শরীফ এলাকায়। ওনার বাড়িটা অবশ্য নলতা শরীফ জামে মসজিদের পাশে, আর উনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে রয়েছেন। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল সাল 2014। তবে মাসের নামটা উনি নির্দিষ্ট করে বলতে পারেননি। উনি ঢাকা থেকে নলতা শরীফ যাচ্ছিলেন। তখন তো পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট ছাড়া দক্ষিণাঞ্চলে যাওয়াটা বেশ কঠিন ছিল। হ্যাঁ, মামাঘাট দিয়ে যাওয়া যেত, তবে ওনারা অধিকাংশ সময় এই পাটুরিয়া দৌলতদিয়া এই ফেরিঘাট হয়েই যাওয়ার চেষ্টা করতেন। তো উনি সকাল 8টা কি 9টার দিকে এসপি গোল্ডেন লাইন নামক যে বাসটি আছে ওই রুটে চলাচল করে এই বাসে উঠেছিলেন। ওনার ধারণা ছিল রাত 10টা-11টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবেন। সেদিন ফেরিঘাটে এমন জ্যাম ছিল যে রাত প্রায় 3টার কাছাকাছি সময় উনি নলতা হসপিটালের সামনে নেমেছেন। সেখানে কালীবাড়ি মোড় নামে একটা রাস্তা রয়েছে, যেটা দিয়ে উনি প্রায়ই যাতায়াত করতেন। যদিও কখনো রাত 12টার পরে উনি যাননি ওই রাস্তা দিয়ে। আর একটা রাস্তা আছে নলতা রওজা মোড় হয়ে, তবে সেটা একটু ঘুরে যেতে হয়। সেদিন তো উনি ক্লান্ত, তাই সিদ্ধান্ত নিলেন বাড়ির পেছনের শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। কাঁধে একটা ব্যাগ ছিল, তো ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন। কিছুদূর গিয়ে বাম দিকে মোড় নিলেন। এই রাস্তা সোজা গেলে ওনাদের বাড়ির পুকুর, অর্থাৎ এই রাস্তা দিয়ে যদি ওনারা সোজা এগোতে থাকেন প্রথমে বাড়ির পুকুর পড়বে, আর তার প্রায় 100 গজ পরে ওনাদের বাড়ি। তবে এই বাম দিকের রাস্তাটা নিয়ে গ্রামের মানুষজন কিন্তু অনেক সমস্যা বা বিভিন্ন ঘটনার কথা বলতো। উনি শর্টকাট হিসেবে বাড়ির পেছনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। এই রাস্তায় আগে অনেকবার গিয়েছেন, কিন্তু এত রাতে কখনো যান নাই। কিছুদিন আগাতেই হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাস্তার বাম পাশে কিন্তু ফসলের ক্ষেত, চারপাশে গাছপালা। ঠিক সেই সময় হঠাৎ একটি কালো ছায়া অত্যন্ত দ্রুত গতিতে ওনার দিকে এগিয়ে এলো। আকাশে যে চাঁদের আলো ছিল তাতে উনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। মুহূর্তের মধ্যে ছায়াটা ওনার শরীরটা ভেদ করে পেছন দিকে চলে গেল। উনি তো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কি ব্যাপার, কি হইলো আমার সাথে? কি গেল রে? শরীর ভেদ করে চলে গেল। যখন শরীরটা ভেদ করে চলে গেল, উনি হালকা একটা ধাক্কা বা ঝাঁকি অনুভব করেছিলেন। এই ঝাঁকিটার সামনের দিক থেকে কোনো জিনিস আসলে যেই ঝাঁকিটা লাগে ওই রকম। এরপর হঠাৎ করে পেছন দিক থেকে আর একটা হালকা ঝাঁকি উনি অনুভব করলেন। এবার দেখলেন ওই ছায়াটা পেছন দিক থেকে ওনার শরীর ভেদ করে এবার সামনের দিকে চলে গেল। আবার সামনের থেকে দ্রুত ছুটে এসে ওনার শরীর ভেদ করে আবার পেছন দিকে চলে গেল। আবার পেছন থেকে দ্রুত এসে শরীর ভেদ করে সামনের দিকে চলে গেল। যতবার শরীর ভেদ করে যাচ্ছিল ততবার উনি ঝাঁকি অনুভব করছিলেন। কখনো সামনের দিক থেকে ঝাঁকি অনুভব করছেন, কখনো পেছনের দিক থেকে ঝাঁকি অনুভব করছেন। এরকম কিন্তু বেশ কয়েকবার হলো। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ হয়নি, 20 সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। তবে ওনার কাছে সময়টা মনে হচ্ছে থেমে গিয়েছিল। উনি ফিল করলেন ওনার মাথা ঝিমঝিম করছে, ওনার শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ উনি পাচ্ছিলেন না। ওই ছায়াটা মনে হলো কিছুটা দূরে গিয়ে থেমে গেল। এরপর এমন কিছু কণ্ঠের আওয়াজ ভেসে আসছে, সেটা কি বলছে, কোন ভাষায় বলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। একটা ফিস 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 শব্দের মতো বেশ কিছুক্ষণ এরকম ফিস 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 শব্দ চললো। এরপর এটা থেমে গেল। তারপর মনে হলো উনি ওনার শরীরে কিছুটা শক্তি ফেরত পেয়েছেন। তারপর উনি বাড়ির দিকে দৌড় দেওয়া শুরু করেছেন। আর যখন দৌড় দেওয়া শুরু করেছেন ওই পথেই তো ওই অবয়বটা সামনে দাঁড়িয়ে আছে। ওই অবয়বটা মনে হলো ভ্যানিশ হয়ে গেল। উনি যখন বাড়ির কাছাকাছি চলে আসছেন তখন হঠাৎ করে পেছন থেকে গম্ভীর একটা আওয়াজ ভেসে আসলো। তা হচ্ছে, কেন জানি তোকে মারতে পারলাম না, বুঝতে পারলাম না যে কেন এমনটা হইল, কেন যেন তুই বেঁচে গেলি রে। তারপর সবকিছু স্তব্ধ হয়ে গেল। উনি তো বাসার মধ্যে ঢুকে গিয়েছেন। তো
আগে থেকেই ফোনে বলে রেখেছিলেন যে ঘরের যে মেইন দরজাটা খোলা রাখতে। উনি ঘরে ঢুকে পড়েছেন, কাউকে কিছু না বলে উনি ঘুমিয়ে পড়েছেন। রাত্রে ওনার খাবার রাখা ছিল, উনি সে খাবারও খাননি, কাউকে ডাকও দেননি। পরদিন সকাল থেকে ওনার মধ্যে বেশ কিছু পরিবর্তন উনি লক্ষ্য করেন। উনি যে অস্বাভাবিক আচরণ করছেন তা না, উনি যখন ঘুম থেকে উঠেছেন তখন মনে হচ্ছে মাথাটা অনেক ভারী হয়ে গেছে। উনি চিন্তা করেছেন যে যেহেতু জার্নি করে আসছেন, রাত্রে ঘুম হয়তো বা ভালো হয়নি, আরো ঘুমানো দরকার ছিল, এই জন্য মাথা ভারী লাগছে, কিন্তু তা না, সারাটা দিন আর মাথা ভারী। এরপর ওনার কাছে বেশ কিছু ফোন আসে, তো ফোন করে কিছু জরুরি বিষয়ে ওনাকে কেউ কেউ বলেন। উনি না প্রথমে কিছু মনে করতে পারেন না। উনি বলেন যে কি এটা কি কি ব্যাপার, আমি তো মনে করতে পারতেছি না। তখন ওই পাশ থেকে বলছে, কি ব্যাপার, এত জরুরি বিষয় আপনি মনে করতে পারতেছেন না? তখন উনি বুঝছেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার তো মনে আসছে। উনি নিজেও বুঝতে পারলেন না এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি কেন ভুলে গেলেন বা কিভাবে ভুলে গেলেন। এরপর থেকে উনি বুঝতে পারলেন যে ওনার স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়ে গেছে। উনি এইমাত্র কিছু করেও মনে রাখতে পারেন না, এমনকি উনি ঠিকভাবে চিন্তাও করতে পারতেন না। কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা করা শুরু করলেই সাথে সাথে ওনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যেত, অর্থাৎ ওনাই ওই চিন্তা থেকে ওনার চিন্তাটা অন্যদিকে সরে যেত, আর মাথা ভারী সবসময় লাগতো। ধীরে ধীরে শারীরিক অবস্থা একটু স্বাভাবিক হলেও এই যে স্মৃতির যে দুর্বলতা আর কোনো বিষয়ে মনোযোগ না দেওয়ার সমস্যা, এটা কিন্তু পুরোপুরি যায় না। এই ঘটনার পর অনেকদিন এই বিষয়টা নিয়ে কারোর সাথে উনি আলোচনা করেননি। তবে ওনার যেই মানসিক সমস্যাটা হচ্ছে এটা নিয়ে একজন ব্যক্তির সাথে আলোচনা করেছিলেন। তবে এখন নাকি ওনার জীবনটা অনেকটা স্বাভাবিক হলেও এরকমটা হওয়ার কথা ছিল না, আরো অনেক ভালো জায়গায় উনি যেতে পারতেন। ওনার ক্যারিয়ার, মানসিক অবস্থা অনেক কিছু বিপর্যস্ত হয়ে গিয়েছিল। আসলে কেন যে এমনটা হলো এটা উনি নিজেও জানেন না। তবে বলেছিল যে তাকে মারতে পারলো না। হতে পারে এটা এমন কোনো জিন ওই রাত্রে তাকে ওইভাবে মেরে ফেলাটাই ছিল তার উদ্দেশ্য, কিন্তু পারলো না। সে তার শরীর ভেদ করে চলে গেল, আবার আসলো, আবার গেল, আবার আসলো। তার তো মরে যাওয়ার কথা ছিল, এটাই হয়তো ওই জিনের একটা চিন্তা ছিল, কিন্তু দেখা গেল তার কিছুই হলো না। যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ হাফিজুর রহমান হৃদয়। ওনার দেশের বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার বাঁশতলা গ্রামে। তবে ঘটনাটি কিন্তু ওই এলাকায় ঘটেনি, ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার একটি গ্রামে। কেননা ওনারা এখন সেখানেই রয়েছেন। গ্রামের নামটি ওনারা বলেছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি আমি বলছি না। তো ঘটনাটি কিন্তু এই ৮-৯ মাস আগে ঘটেছে। ওনাদের যেই বাড়িটা, এই বাড়িটা কিন্তু ভাড়া বাড়ি। তবে এই বাড়িটা বেশ বড়, একটা নির্জন জায়গায় অনেক বড় এলাকা নিয়ে বা বড় জায়গা নিয়ে বাড়িটা। ঘর এক সাইডে, ওয়াশরুম আবার আর এক মাথায়, আর এক সাইডে। ওনার শ্বশুর বাড়ি আবার কাছাকাছি। ওই বাড়িটাতে যখন ওনারা উঠেছেন, ওঠার কিছুদিন পর ওনার মা, অর্থাৎ এই যে হৃদয় ভাইয়ের মা খেয়াল করলেন যে হৃদয় ভাইয়ের স্ত্রী আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন, কোনো কারণ ছাড়াই। এমনটা না যে উনি খাওয়া দাওয়া করতে পারছেন না, বিষয়টা এরকম না। মনে হচ্ছে সে অনেক দুর্বল হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তখন হৃদয় ভাইয়ের মা চিন্তা করলেন যে মেয়েটাকে তার বাবার বাড়িতে কিছুদিন রেখে আসলে হয়তোবা সে ভালো বোধ করবে, সুস্থ হয়ে যাবে। এই জন্য হৃদয় ভাইয়ের মা হৃদয় ভাইকে বললেন যে তোর স্ত্রীকে নিয়ে কয়েকদিন তার বাবার বাড়ি থেকে ঘুরে আয় আর কি। তখন হৃদয় ভাই চিন্তা করলেন যে মাকে একা রেখে যাব, যেহেতু বাবা রাত 10টার দিকে বেরিয়ে যান। কেননা স্থানীয় একটা বাজার কমিটির ফিক্সড করে দেয় একটা চাকরিতে ওনার বাবা ঢুকেছিলেন। উনি রাত 10টার সময় বের হয়ে যান, সকালবেলা আসেন। তাহলে বাড়িতে ওনার মা যদি সারা রাত একা থাকেন, ভয় পেতে পারেন, এত বড় একটা বাড়ি, এত জায়গা নিয়ে, তখন তো একটা সমস্যা দেখা দিবে। এই জন্য উনি আবার অনুরোধ করলেন যে মা তুমি একটা কাজ করো, তুমিও চলো আমাদের সাথে। এদিকে সবাই যদি চলে যায়, বাসায় রাতের বেলা কে থাকবে? এই চিন্তা করে ওনার মা যেতে যাচ্ছিলেন না। শেষ পর্যন্ত হৃদয় ভাই বললেন যে ঠিক আছে, তুমি চলো, রাতের বেলা এসে আমি বাসায় থাকবো, যেহেতু শ্বশুরবাড়ি কাছাকাছি। আমি সকালবেলা বাবা আসলে তাহলে চলে যাবো আর কি।
এরপর গিয়ে হচ্ছে ওনার মা রাজি হন, কারণ অল্প কয়েকদিনের তো ব্যাপার, কাছাকাছি জায়গা, সমস্যা নেই। ওনারা তো চলে গেছেন, 1 রাত 2 রাত স্বাভাবিকভাবে গেছে, কোনো সমস্যা না। একটা রাতে ঘটে অদ্ভুত একটা ঘটনা। তা হলো, উনি ঘুমিয়ে আছেন রাতের বেলা, মশারি টানিয়ে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে মনে হলো যে ওই বাড়ির উঠোন দিয়ে, ঘরের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছে কেউ। তো উনি চিন্তা করছেন চোর ডাকাত আসলো কিনা। এদিকে উনি কিন্তু সকাল মানে রাত 10টার দিকে ঘুমিয়ে পড়েন, মানে আর্লি ঘুমানোর চেষ্টা করেন সব সময়, আবার আর্লি উঠে পড়েন। 10টার দিকে ঘুমিয়েছেন, ওরা ঘুম ভেঙে গেছে রাত আনুমানিক 12টা বা এরকম কাছাকাছি একটা সময়। উনি চিন্তা করলেন যে এই রাতে নিশ্চয়ই কেউ চুরি ডাকাতি করতে এসেছে। তো উনি আবার চেষ্টা করছেন একটু গলা খাকারি দিতে, যাতে করে উনি যে জেগে আছেন তারা সেটা বুঝতে পারে। গলা খাকারি দিলেন, মনে হলো তারা সেটা কোনো ভ্রুক্ষেপই করছে না। যেভাবে হাঁটাচলা করছে এক রুম থেকে আর এক রুমে, চোর আসলে তো পা টিপে টিপে হাঁটে, মনে হচ্ছে এই বাড়ির লোকজনই হাঁটাহাঁটি করছে। উনি তো বুঝতে পারছেন না ঘটনাটা কি। ওনার একটা পোষা বিড়াল ছিল, এটার নাম ছিল টাইগার। এই টাইগারটা ওনার পাশেই ঘুমাতো। তো উনি ঘুমিয়ে আছেন, ওনার মশারির ভেতরে কিন্তু ওই টাইগারটাও ওনার পাশেই ঘুমিয়ে আছে। হঠাৎ করে ওনার কাছে মনে হলো কোনো একটা ছায়ামূর্তির মতো বাতাসে ভাসতে ভাসতে ওনার রুমে ঢুকলো। ঢুকে ওনার মশারির মধ্যেও ঢুকে পড়লো। মশারি কিন্তু উঁচা করে ঢুকেছে, বিষয়টা এরকম না, মশারি ভেদ করে ঢুকে পড়েছে। মশারির তো অনেক ছিদ্র থাকে, ছোট 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 ছিদ্র থাকে, মশারি ভেদ করে ঢুকে পড়লো। তারপর তার বুকের উপর উঠে বসেছে। বুকের উপর উঠে বসে তার যে হাঁটু, এই হাঁটুটা দিয়ে ওনার 2 হাতের পাতার উপরে চাপ দিয়েছে, আর ওই জিনিসটা তার বুকের উপরে হাত দিয়ে ক্রমাগত প্রেসার ক্রিয়েট করছে, মতো দম বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। ওনার যে বিড়াল টাইগার, সে যখনই এটা দেখেছে, সে প্রচন্ড জোরে গড় 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 শব্দ করেছে। সে এমন ভয় পেয়েছে, সে মশারির কোন সাইড দিয়ে এই বিছানা থেকে বের হবে সে চেষ্টা করছে। একটা পর্যায়ে অনেক কষ্টে সে বিছানা থেকে নেমে গেছে। নেমেই ওই বিছানার কাছে দাঁড়িয়েই সে শরীরটাকে ফুলিয়ে, শরীরটাকে উঁচা করে, লেজ ফুলিয়ে সে গড় 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 শব্দ করছে। বিড়াল ভয় পেলে কিন্তু এরকম করে, এটা আমরা অনেক সময় দেখেছি। বিড়ালটা কিন্তু পালিয়ে যাচ্ছে না, সে মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু দেখে ভয় পেয়েছে, সে ওইটার উপর ক্ষুব্ধ, কিন্তু সে ওখান থেকে পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, ভয় পেয়ে বিছানা থেকে নেমে গেছে, কিন্তু ওই রুম থেকে যাচ্ছে না। এদিকে হৃদয় ভাইয়ের অবস্থা তো খারাপ, ওনার দম আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। উনি কোনোভাবেই ওই অভাবটার সাথে পেরে উঠতে পারছেন না। ওই অভাবটাকে জাস্ট একটা ছায়া মূর্তির মতো দেখছিলেন উনি অনেক চেষ্টা করছেন, কোনোভাবেই ওইটা থেকে নিজেকে সরাতে পারছিলেন না। কি করবেন মনে হচ্ছে এখনই ওনার দম বের হয়ে যাবে। উনি কিন্তু জিম করতেন একটা সময়, বেশ সুঠামদেহী। ওনার ওই সময় এই যে ঘটনা যখন ঘটে, এখন থেকে 7-8 মাস বা 9 মাস আগে, তখনও ওনার ওজন ছিল 75 কেজির মতো। ওনার সাথে কেউ পাঞ্জা লেগেও পারবে না, শরীরের শক্তি কিন্তু ওনার ভালোই ছিল। তো উনি তো কোনোভাবেই শরীরটাকে নড়াতে পারছেন না। ওইদিকে বিড়ালটা কিন্তু ক্রমাগত গড় 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 করেই যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে ফজরের আজান দিয়ে যায়। যখনই ফজরের আজানটা দিয়েছে, তখনই মনে হলো ওই জিনিসটা হঠাৎ করেই তার শরীরের উপর থেকে কিছুটা শক্তি কমিয়ে দিয়েছে। যেই না শক্তি কমিয়ে দিয়েছে, এই সুযোগটা উনি নিয়েছেন। উনি সাথে সাথে শরীরটা ঝাঁকি দিয়ে ওই অভাবটাকে পাশে ফেলে দেন। পাশেই ছিল একটা কম্বল। উনি বুদ্ধি করে কি করেছেন, ওই কম্বল দিয়ে ওই জিনিসটাকে ঢেকে ফেলেছেন, অর্থাৎ ওই জিনিসটা যাতে পালাতে না পারে ওটাকে ঢেকে ফেলেছেন। ঢেকে ফেলার পর ওনার শরীরের সমস্ত শক্তি দিয়ে কিল ঘুষি মারতে শুরু করছেন। এই যে উনি কিল ঘুষি মারছেন, দেখা যাচ্ছে মনে হচ্ছে নরম তুলতুলে কোনো জিনিসের উপরে কিল ঘুষি মারছেন। কম্বল দিয়ে যখন ওই জিনিসটাকে আটকে ফেলেছেন, তখন কিন্তু বোঝা যাচ্ছে কম্বলের ভিতরে কিছু একটা আছে। একটা মানুষকে আটকে ফেললে যেরকমটা বোঝা যায়, ওরকম মনে হচ্ছিল। বিড়ালটা কিন্তু তখনও গড় 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 শব্দ করেই চলছিল। উনি তো কিল ঘুষি মারছেন, এইভাবে কিল ঘুষি মারতে মারতে হঠাৎ করে মনে হলো ওই কম্বলের ভেতরে আর কিছুই নেই, ভ্যানিশ হয়ে গেছে। উনি তো লাফ দিয়ে উঠে লাইট জ্বালান, তখন দেখেন কিছুই নাই। বিড়ালটা ওনার কাছেই আর আসে না, এবার 1 পা 2 পা করে পেছনে চলে যাচ্ছে। খুব ভয় পেয়েছে। আস্তে আস্তে বিড়ালটা স্বাভাবিক হয়।
পরদিন সকালবেলা ওনার বাবা যখন আসার পর এই ঘটনাটা খুলে বলেন। তবে উনি আর শ্বশুর বাড়িতে যান নাই, দ্রুত খবর পাঠানো হয়, ওনার মা এবং স্ত্রীও বাড়িতে চলে আসেন। আসার পর ওনারাও জানেন ব্যাপারটা। সবাই একটা জিনিস খেয়াল করলেন যে এই যে বিড়ালটা সব ধরনের খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। তাকে মাছ দেওয়া হয়েছে খায় না, মাংস দেওয়া হয়েছে খায় না, ভাত দেওয়া হয়েছে খায় না, এমনকি পানিও খায় না। এমন একটা অবস্থা, সে ঘরের এক পাশে শুধু শুয়ে থাকে, কোনো খাবার খায় না। ঠিক ওই রাতের পর থেকেই সে সমস্ত খাবার গ্রহণ করা বন্ধ করে দেয়। এভাবে অভুক্ত থাকতে থাকতে প্রায় 10 দিনের মাথায় বিড়ালটা মারা যায়, যার নাম ছিল টাইগার। ওই রাত্রে ওই বিড়ালটার কারণে হয়তোবা আল্লাহর অশেষ রহমতে হৃদয় ভাইকে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। কারণ বিড়াল এমন একটা প্রাণী, আল্লাহ তাআলা তাদেরকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে ওরা নেগেটিভ এনার্জিগুলোকে শোষণ করতে পারে। আজকের এপিসোডে এরকম আরো একটা ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় এই ধরনের ঘটনা কি শুধু বোবাই ধরা হলে কিন্তু উনি কম্বল দিয়ে ওই জিনিসটাকে আর ঢেকে ফেলতে পারতেন না। আর ঢেকে ফেলার পরও কিন্তু ওর ভিতরে কোনো কিছুর অস্তিত্ব আছে, সেটা উনি খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন। আর বিড়ালটা কেন তাহলে মারা গেল? ভয় পেয়ে মারা গেছে, নাকি বিড়ালটার কারণে হৃদয় ভাইকে ক্ষতি করতে পারেনি, যার কারণে ওই দুষ্টু পিশাচটা এসে বিড়ালের কোনো ক্ষতি করেছিল, তাকে অভুক্ত অবস্থায় মারা যেতে হয়েছে? আমরা কিন্তু এর আগে একটা এপিসোড যেটা আমরা করেছি 500 কি স্পেশাল এপিসোড, সেখানে জাম্বু শিরোনামে কিন্তু আমরা একটা ঘটনা শেয়ার করেছিলাম। ওখানে একটা কুকুরের ঘটনা আমরা বলেছিলাম, যেখানে ওই কুকুরটা তার জীবন দিয়ে মনিবকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। তো আজকের এই ঘটনায় আমরা দেখতে পেলাম এই টাইগার নামক যে বিড়ালটা, এই বিড়ালটা কিন্তু পুরোটা সময় সে চেষ্টা করেছে দূরে থেকে হলেও তার যেই মালিক এই হৃদয় ভাই, যার পাশে সে সবসময় ঘুমাতো, তাকে সেভ করার জন্য। হ্যাঁ, সে দূর থেকে আক্রমণ করতে পারেনি, কিন্তু সে যে গড় 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 শব্দ করে ওই অবয়বটাকে কিন্তু ভয় দেখাচ্ছিল। তবে এর খেসারতও তাকে দিতে হয়েছে, এভাবে তাকে মরতে হয়েছে। আমরা অনেক সময় বাসা বাড়িতে অনেক প্রাণী পালি, তার মধ্যে বিড়াল একটা। বিড়াল পালা কিন্তু ভালো জিনিস, তবে বিড়ালের লালা বা অন্যান্য জিনিস থেকে যেন আমাদের মধ্যে কোনো অসুখ ছড়িয়ে না পড়ে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। বিড়ালের আঁচড় বা কামড় থেকেও কিন্তু জলাতঙ্ক রোগ ছড়াতে পারে, এই জন্য বিড়ালকে ভ্যাকসিনেটেড করতে হবে। বাইরের বিড়ালদের সাথে যেন না মিশতে পারে, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। তবে এই ঘটনার পর উনি কিন্তু হুজুর ডেকে ঝাড়ফুঁক করিয়েছিলেন, আল্লাহর রহমতে ওনার সাথে আর বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তো আমরা পরবর্তী ঘটনায় চলে যাব প্রিয় লিসেনার্স। এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছেন। ওনার দাদা বা তার বাবা অর্থাৎ ওনার বড় আব্বার কাছ থেকে শুনেছিলেন। সঙ্গত কারণে ওনার দাদার নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন, যদিও বা উনি ঘটনা যখন আমাদেরকে পাঠিয়েছেন সেখানে ওনার দাদার নামটি উল্লেখ করেছেন। তো ওনার দাদার যিনি বাবা, তার নাম ছিল আসগর আলী মোল্লা। ঘটনাটি ঘটেছিল বর্তমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ইউনিয়নের কলাতলি গ্রামে, যেখানে ওনার দাদার বাড়ি অবস্থিত। ঘটনার সময়কাল এখন থেকে বহু বছর আগে, নির্দিষ্টভাবে সালটা বলা সম্ভব নয়, তবে এতটুকু বলা যায় 1940 কি 50-এর দশকের কোন একটা সময় হয়েছিল। তবে 50-এর দশকের মাঝামাঝি বা শেষ দিকে না, 40-এর দশকের শেষ দিকে বা 50-এর দশকের একদম শুরুর দিকের কোন একটা সময়। তখন ওনার দাদার মাত্র জন্ম হয়েছিল। গ্রামের বিবরণটা না দিলে নয়, এই কলাতলি গ্রামের আশেপাশে তৎকালীন বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল বিল ছিল। এই বিলে শুকনো মৌসুমে কৃষকগণ চাষাবাদ করতেন, তবে বর্ষাকালে পানিতে চারদিকে ভরে যেত এবং জেলেদের মাঝে পড়ে যেত মাছ ধরার হিড়িক। এই কলাতলি গ্রাম থেকে পাশের গ্রামে যেতে মাঝখানে পড়তো একটি খাল। এই খালের উপর তখন নাকি একটি বাঁশের সাঁকো ছিল, যার মাধ্যমে মানুষজন পারাপার হয়ে অপর গ্রামে যাতায়াত করতেন। যদিও সেখানে পরবর্তী সময়ে কালভার্ট তৈরি করা হয় এবং সেই কালভার্টটি এখনো রয়েছে।
সেই কালভার্টের পাশে তখনকার সময় একটি ওয়াশরুম ছিল, যা আশেপাশের কয়েকটি বাড়ির লোকজন ব্যবহার করতো, ওনার দাদারাও সেটা ব্যবহার করতেন। তো ঘটনার সময় বর্তমান কালভার্টের জায়গায় সাঁকো ছিল, আর সেই খালটি সেই বিস্তীর্ণ বিলেরই একটি অংশ ছিল। বেশিরভাগ জেলেরা বিলের মধ্যে যেত মাছ ধরতে, তবে কেউ কেউ এই খাল পাড়েও মাছ ধরতে আসতো। এই খালটি ছিল সেই বিলেরই অংশবিশেষ। খালের দুই পাড়েই ছিল খুবই ঘন আর বড় বড় গাছপালা। খাল পার হয়ে দুটি বাড়ি পরের বাড়িটি ছিল এই আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন নাহিয়ান ভাইয়ের দাদার বাবার বাড়ি। এই খালের পানিতে প্রচুর মাছ পাওয়া যেত, তাই কিছু কিছু জেলে এই খাল পাড়েও আসতো মাছ ধরতে। তেমনি একজন জেলে এক রাত্রে এসেছিল এই খাল পাড়ে মাছ ধরতে। তিনি সেদিন একাই এসেছিলেন। তিনি প্রায় সময়ই সেই খাল পাড়ে মাছ ধরতেন। তার নামটি এই নাহিয়ান ভাইয়ের দাদার বাবা ওনার দাদাকে বলেছিলেন, তবে ওনার দাদা নামটি মনে করতে পারেননি। তো প্রতিদিনের মতো তিনি খাল পাড়ে মাছ ধরছেন, মাছও পাচ্ছেন ভালোই। মাছ ধরার একটা পর্যায়ে তিনি খেয়াল করেন সেই সাঁকোর কাছাকাছি একটা জায়গায় একটি বিশাল আকারের মাছ পানির উপর দিয়ে সাঁতার কাটছে। মাছটি এতটাই বিশাল ছিল যে মাছের সাইজ দেখে তো তার চক্ষু চরক গাছ হয়ে যায়। প্রায় 20 থেকে 25 হাত লম্বা, বেশ মোটা তাজা একটি বোয়াল মাছ, যা তিনি চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলেন। ওই মাছটি দেখে বেশ অবাক হয়ে গেলেন। এত বড় মাছ এর আগে তিনি কখনো দেখেননি, তবে তিনি এটিকে অস্বাভাবিক কিছু ভাবেননি। ওই সময় কিন্তু অনেক বড় বড় মাছ খালে বিলে নদীতে পাওয়াই যেত। এত বড় মাছ দেখে ওনার তার খুশি ধরে না। উনি ভাবলেন এই মাছটাকে কোনোভাবে যদি ধরতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত মাছ আর ধরতে হবে না। একটা মাছ বিক্রি করেই যে পরিমাণ অর্থ পাওয়া যাবে বা টাকা পয়সা পাওয়া যাবে, তা দিয়ে তো বেশ কিছুদিন পায়ের উপর পা তুলেই খাওয়া যাবে পরিবার নিয়ে। তিনি আর 7-5 না ভেবে ওই মাছটার উপরে জাল নিক্ষেপ করে দেন। অবাক করা বিষয় হলো তিনি কোনো রকমের বাধা বা সমস্যা ছাড়া খুব সহজেই মাছটিকে ধরতে সক্ষম হন। মাছের উপর জাল ফেললে মাছ যেমন ছোটাছুটি করে, বিষয়টা কিন্তু এরকম না, একদম শান্ত ছিল মাছটি। মাছটি পাড়ে তোলার পর যেমন ভাবে মাছ পানি থেকে তুলে ছটফট করে না, এই মাছটি কিছুই করছে না, একদম চুপচাপ শুয়ে আছে। মাছটি পাড়ে তোলার পর যখনই জাল থেকে মাছটিকে লোকটা মুক্ত করেছেন, সাথে সাথে সেই মাছটি এক ঝটকায় তার ঘাটটা ঘুরিয়ে মাথাটা সোজা করে ওই লোকটার দিকে তাকায়। ঠিক যেমনটা মানুষ ঘুম থেকে উঠে বসে ঘাড় ঘুরিয়ে কারোর দিকে তাকায়, মনে হচ্ছে ঠিক ওই রকম। আবার অনেক সময় দেখা যায় যে কোনো প্রাণী শুয়ে আছে, আস্তে করে ঘাড়টা উঠিয়ে মাথাটা এদিক ওদিক ঘুরায় বা কারোর দিকে তাকায়, ঠিক এরকম। মাছ কিন্তু কখনো এরকম করে না। মাছের এমন চাহনি দেখে উনি তো চমকে ওঠেন, আর মাছের চোখের দিকে তাকিয়ে উনি ভয়ে একদম কুঁকড়ে যান। উনি দেখেন ওই মাছটার চোখ অস্বাভাবিক রকমের বড় আর লাল টকটকে, চোখ দুটো দপ করে জ্বলে উঠল, ওর ভেতরে মনে হচ্ছে লাইট জ্বলছে। এমন সময় তিনি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেই মাছটি তার রূপ বদলাতে থাকে। একটা সময় অল্প সময়ের মধ্যেই সেই মাছটি বিশাল এক কালো কুচকুচে লোমশ দানবে পরিণত হয়, যার উচ্চতা ছিল প্রায় 30-35 ফুট। আর তার দিকে তাকে বিকট জোরে একটা চিৎকার করে ওঠে। এই চিৎকারের শব্দ এতটাই বিকট আর ভয়ঙ্কর ছিল যে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। আর ওই চিৎকারের শব্দ অনেক দূর থেকে মানুষজন কিন্তু শুনতে পেয়েছিল। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তিনি তার বাসায় বিছানার উপর শুয়ে আছেন। তাকে দেখতে বহু মানুষের ভিড় লেগে যায় তার বাড়িতে। পরদিন জোহরের পর মূলত তার জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞেস করা হলে তিনি এই ঘটনা সবাইকে বলেছিলেন। সবাই তখন এতে সম্মতি দেয়, কেননা ওই যে শব্দটা, এই শব্দটা কিন্তু অনেকেই শুনেছিল। তবে এই ঘটনার পর তখনকার মতো ওনার কোনো সমস্যা হয়নি, কিন্তু রাতের বেলা হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই রাতেই উনি মারা যান। ঘটনার এই আকস্মিকতায় আর এত অল্প সময়ে এই জিনিসটা ঘটে গিয়েছিল যে পরিবার কোনো হুজুর বা কবিরাজের ট্রিটমেন্ট নিতে পারেনি। যেহেতু ওনার জ্ঞান ফেরার পর কোনো সমস্যা হয়নি, এই কারণে তারাও এই বিষয়টা নিয়ে আর অগ্রগামী হয়নি। একজন কবিরাজ এসে অবশ্য কিছুটা পানি পরে দিয়েছিল যখন উনি অজ্ঞান ছিলেন, কিন্তু তার জ্ঞান ফিরলেও তেমন কোনো কাজ হয়নি। উনি এভাবেই মারা গিয়েছিলেন। তার মৃত্যুর কারণও এভাবেই রহস্যময় হয়ে আছে। এরপর কেটে যায় প্রায় 3 সপ্তাহ।
ওনার এইরকম অস্বাভাবিক ঘটনা আর মৃত্যু গ্রামের প্রতিটি মানুষের মনে এক অজানা আতঙ্ক ও ভয়ের শিহরণ ধরিয়ে দিয়েছিল। এই ঘটনার পর সেই খালপাড়ের ধারের কাছে কেউ যাওয়ার সাহস করতো না, খুব একটা প্রয়োজন ছাড়া। রাতে তো প্রশ্নই আসে না, দিনের বেলায়ও খুব প্রয়োজন ছাড়া সেই খালপাড়ের কাছেও কেউ ভিড়ত না। এই যে রূপগঞ্জ যে উপজেলাটা, এই উপজেলার একটি জায়গা আছে যার নাম হচ্ছে হাটাবো। এই জায়গাটা তৎকালীন খুবই পরিচিত আর বিখ্যাত একটি জায়গা ছিল একটা হাটের জন্য, এই জন্য নাম হয়ে গেছে হয়তো বা হাটাবো। ওখানে তৎকালীন সপ্তাহে 2 দিন বিশাল হাট বসতো। এত বড় হাট যে আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে হাট করতে আসতো। হাটাবো যে জায়গাটা, সেটা কলাতলি গ্রাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। তখনকার সময় কলাতলি থেকে সেখানে যেতে বেশিরভাগ পথ পাড়ি দিতে হতো বিলের মধ্য দিয়ে নৌকা যোগে, তারপর কিছু দূর পায়ে হেঁটে। তো উক্ত ঘটনার প্রায় 3 সপ্তাহ পর তেমনি এক হাটবারের দিনে তিনি দাদার বাবা, যার কথা আমরা বলেছিলাম, আসগর আলী মোল্লা, তিনি একটি বড় ঝাঁকা নিয়ে হাট করতে সেই হাটাবো নামক স্থানে যান। হাট করেন, যেহেতু সারা সপ্তাহের বাজার একসাথে করতে হতো তাই অনেক জিনিসপত্রই কিনতে হতো, এই জন্য তিনি একটি ঝাঁকা নিয়ে যেতেন। তিনি ওই দিন সেভাবেই প্রচুর তরিতরকারি, শাকসবজি ইত্যাদি কিনেছিলেন। তবে তিনি হাট করতে করতে খেয়ালই করেননি যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। হাট শেষ করে বিশাল এক ঝাঁকা, যেই ঝাঁকার মধ্যে অনেক জিনিসপত্র, এই ঝাঁকাটা মাথায় নিয়ে উনি হাঁটা ধরেছেন বিলের ঘাটের দিকে। হাট থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার মতো দূরত্ব অতিক্রম করলে একটি ঘাট পড়ত, সেখান থেকে নৌকা যোগে বাসায় আসতে হতো। তিনি সেই ঝাঁকা নিয়ে বাসায় আসতে যে পথ ধরেছেন, সেখানকার পরিবেশ ইতিমধ্যেই ভুতুড়ে আকার ধারণ করেছে। রাত তখন আনুমানিক 9টা বা 9:30। তখন এরকম 9টা 9:30 রাত মানে তো বুঝতেই পারছেন কিরকম শুনশান নীরবতা বিরাজ করে। আর এত সময় যে পার হয়ে গেছে উনিও টের পাননি। হাট থেকে বেরিয়ে ঘাট পর্যন্ত যে দূরত্ব, সেখানে কোনো ঘরবাড়ি ছিল না, খালি বড় বড় গাছপালা আর ঝোপঝাড়, চারদিকে শুনশান নীরবতা। তিনি হাঁটতে শুরু করলেন সেই ঘাটের দিকে। কিছু দূর যাবার পর হঠাৎ তার কাছে মনে হলো সামনে থেকে কিছু একটা গাছপালা, ঝোপঝাড় তছনছ করে তার দিকে এগিয়ে আসছে, আর তিনি সেই ধ্বংসলীলার শব্দ শুনতে পাচ্ছেন। তিনি সেখানেই ভয়ে থমকে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড পর চাঁদের আলোতে তিনি দেখতে পেলেন সামনের দিক থেকে একটি ঘূর্ণায়মান কিছু একটা, যেটা ঘূর্ণিবায়ু বা টর্নেডোর মতো যত গাছপালা বা ঝোপঝাড় আছে সবকিছু তছনছ করতে করতে তার দিকে এগিয়ে আসছে। তিনি চাঁদের আলোয় এটা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। তিনি অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। রাত বিরেতে এসব ঘটনা তো তার কাছে অজানা নয়, তবে এই ধরনের ঘূর্ণিবায়ু যেটা ওনার সামনে থেকে আসছে, এমন ঘটনা বা এই ধরনের ঘটনার কথা আগে উনি কখনো শোনেননি। হ্যাঁ, বাজার করতে আসার সময় মাছ নিয়ে আসার সময় মেছো জিনেরা এসে উৎপাত করে, এটা তো উনি শুনেছেনই। এখন এরকম ভয়ঙ্কর একটা জিনিস সামনে দেখছেন, ভয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায় তার শরীরে। তবে তিনি সাহস হারালেন না। তিনি সাহস করে রাস্তার পাশে থাকা ঝোপের ভেতরে নেমে গেলেন। একটা গাছের শক্ত ডাল তুলে নিলেন নিজেকে রক্ষা করার জন্য। একটা গাছের পেছনে লুকালেন যাতে সামনে থেকে যেটা আসে সেটা যেন তাকে দেখতে না পায়। তিনি প্রায় নিঃশ্বাস আটকে চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকলেন আর দেখলেন যে সেটা সেভাবেই গাছপালা তছনছ করতে করতে তার প্রায় কাছাকাছি চলে এসেছে। এরপর তিনি ভালোভাবে লক্ষ্য করে দেখলেন যে সেই ঘূর্ণির মধ্যে একটা লোক সাদা কাফন পরে বসে আছে, আর ঘূর্ণিটা তার চতুর্দিকে ঘুরছে আর সামনের দিকে এগিয়ে আসছে। অর্থাৎ ওই ঘূর্ণির মধ্যে এরকম একটা লোক ছিল, তাকে নিয়েই ওই ঘূর্ণিটা এগিয়ে আসছিল। কিন্তু এই ঘূর্ণির মধ্যে যে ওই লোকটা বসে আছে, লোকটা কিন্তু কিছুই হচ্ছে না। তিনি আরো ভালোভাবে লক্ষ্য করে দেখলেন যে লোকটার পুরো শরীর কাফনের কাপড় দিয়ে ঢাকা থাকলেও মুখটা খোলা এবং তার ভয়ঙ্কর চেহারাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে তিনি ওই ঘূর্ণির ভেতরে থাকা লোকটাকে চেনেন না বা আগে কোনো দেখেনও নেই। তিনি চুপ করে ওই গাছের পেছনে লুকিয়ে আছেন আর যত দোয়া দুরুদ তার জানা আছে তা পড়ছেন। ভয়ে তার সকল দোয়াই এলোমেলো হয়ে যাচ্ছিল, কিন্তু এমন একটা সিচুয়েশন আসলে সবকিছু তো ঠিকঠাক মতো যে হবে এটাও তো আশা করা যায় না। একটা পর্যায়ে উনি দেখলেন সেই ঘূর্ণিটা রাস্তা দিয়েই তাকে ক্রস করে সেই হাটের দিকে চলে গেল। তখন আবার সবকিছু স্বাভাবিক। তিনি আবার রাস্তায় উঠলেন আর আরো জোরে হাঁটতে শুরু করলেন। একটা পর্যায়ে উনি ঘাটে পৌঁছে গেলেন। মাঝখানে আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তিনি ঘাটে গিয়ে একটা নৌকায় উঠলেন।
ওই নৌকায় আরো 3 জন যাত্রী আর একজন মাঝি ছিল। অবাক করা বিষয় হলো, সেই হাট থেকে এই ঘাট পর্যন্ত এতক্ষণ তিনি রাস্তায় আর কোনো মানুষকেই দেখেননি। যেহেতু বিশাল হাট, লোকজন যারা দূর দূরান্ত থেকে আসতো তারা তো ওই ঘাট দিয়ে আবার ফেরত যেত, তাই সেই হাট থেকে ঘাট পর্যন্ত মানুষের আনাগোনা থাকতো। নৌকায় এই যাত্রীদেরকে দেখে উনি বেশ অবাকই হয়েছিলেন, কিন্তু আর কোনো উপায় না পেয়ে আল্লাহর নাম নিয়ে সেই নৌকায় উঠে পড়লেন। যখন নৌকাটা ছেড়ে দিয়ে মোটামুটি ঘাট থেকে একটু দূরে এসেছে, তখন তিনি দেখেন যে ওই ঘূর্ণিটা আবার সবকিছু তছনছ করতে করতে সেই ঘাটের যেখান থেকে নৌকা ছাড়ে সেখানে এসে দাঁড়িয়ে গেল। তিনি ঘাটে থাকা ওই ঘূর্ণিটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলেন এবং দেখলেন যে ঘূর্ণির মধ্যে থাকা কাফনের কাপড় পরা লোকটিও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অন্ধকার থাকা সত্ত্বেও দূর থেকে তিনি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, যেন সেই ঘূর্ণিটা তাকেই ধরতে এসেছিল এবং তাকে ধরতে না পেরে সেই ঘূর্ণিতে থাকা অভাবটা মারাত্মক ক্ষেপে গিয়েছে। হয়তোবা ওই ঘূর্ণিটা বুঝতে পেরেছিল যে একে কেউ দেখে ফেলেছে, কিন্তু না খেয়াল করেই সামনের দিকে এগিয়ে গিয়েছে। তখন বুঝেছে যে কেউ একজন দেখেছে, এরপর দ্রুত ফেরত এসেছে। ততক্ষণে তো উনি নৌকায় উঠে গিয়েছেন। যাই হোক, উনি আর ওইদিকে তাকালেন না। একটা পর্যায়ে নৌকাটা তার গন্তব্যস্থল কলাতলি গ্রাম থেকে একটু সামনে একটা ঘাট আছে, সেখানে এসে উপস্থিত হলো। তিনি নেমে পড়লেন। মাঝখানে আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তিনি সেই ঘাট থেকে বিশাল ঝাঁকাটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেই ঘাট থেকে ওনার বাড়ির দূরত্ব প্রায় 10 মিনিটের রাস্তা। তবে তাকে বাড়িতে যেতে হলে সেই বাঁশের শাঁখো পার হতে হবে, যার পাদদেশেই কিছুদিন আগে সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ ওই যে মাছের ঘটনাটা। যাই হোক, তিনি হাঁটতে হাঁটতে সেই সাঁকোর কাছে চলে আসলেন। যেই না তিনি সাঁকোর কাছে এসেছেন, হঠাৎ তার চোখ যায় সেই সাঁকোর দিকে। তিনি দেখতে পান যে কাফনের কাপড় দিয়ে ঢাকা একটি লাশ সেই সাঁকোর উপর আড়াআড়িভাবে শোয়ানো আছে এবং মনে হচ্ছে যেন চাঁদের আলোয় তা চমকাচ্ছে। এবার সেই অবয়বের কাফনের কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকা। আগেরবারের মতো যে মুখ খোলা রয়েছে বিষয়টা এরকম নয়। তিনি আবারও থমকে দাঁড়ালেন। তার কাছে মনে হতে লাগলো এবার তার শরীর আস্তে আস্তে ভারী হয়ে আসছে, আর সেই লাশটি যেন তাকে অদৃশ্যভাবে কাছে ডাকছে। তিনি দোয়া পড়ার অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এমন সময় তার কাছে মনে হলো হঠাৎ চারদিকে ঝড় শুরু হয়ে গেল, আর তৎক্ষণাৎ সেই খালের পানিতে মনে হলো বড় কোনো প্রাণী পানিতে ঝাঁপ দিলে পানি যেরকম ঝপাত করে শব্দ হয় না, তেমন একটা শব্দ হলো। আর সাথে সাথে সেই সাঁকোর উপর শুয়ে থাকা লাশটি মনে হলো হঠাৎ করে সেই পানিতে আবার ঝাঁপ দিল। ঘটনাটি এত দ্রুত ঘটে গেল যে উনি ঠায় দাঁড়িয়ে থেকে সবকিছু দেখলেন, তবে তার কাছে মনে হলো সেই লাশটি পানিতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে তার শরীর আবার স্বাভাবিক হয়ে গেল, মানে যে ভারী অবস্থাটা ছিল সেটা থাকলো না। তিনি আর এক মুহূর্ত দেরি না করে তার ঝাঁকাটি নিয়ে সাঁকোর উপরে উঠে গেলেন। সাঁকো পার হওয়ার সময় তিনি দেখতে পান সেই পানিতে একটা বিশাল সাইজের মাছ কোনো কিছুর সাথে মনে হচ্ছে মারামারি করছে, আর পানিতে জোরে জোরে ঝপাত ঝপাত শব্দ হচ্ছে। তিনি দেখতে পেলেন সেই বিশাল সাইজের মাছ যার কথা কিছুদিন আগে সেই লোকটা বলে গিয়েছিল। তিনি সেখান থেকে এক দৌড়ে বাসায় চলে আসলেন, আর বাসার গেটের দরজায় কড়া নাড়তে লাগলেন। তার বাসাটি খাল পাড়ে, দুটো বাড়ি পরেই অবস্থিত, তাই আসতে কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তার স্ত্রী দরজা খুলে দিলে তিনি তড়িঘড়ি করে ঘরে ঢুকে পড়েন। তার স্ত্রী জিজ্ঞেস করলেন যে কিছু হয়েছে কিনা। তখন তিনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত যা যা হয়েছে সব ঘটনা খুলে বললেন আর কি। পরদিন সকালে এই বিষয়টা গ্রামের যারা মুরব্বীরা ছিলেন বা নেতৃত্ব দিতেন, যারা এরকম ব্যক্তিবর্গ যারা ছিলেন, তাদের কাছে বিষয়টা বললে তারা সিদ্ধান্ত নিলেন যে এই খাল পাড়ে একটা ব্যবস্থা করতে হবে। একটি হুজুর ডেকে আনা হয়। তিনি তাদেরকে জানান যে এই খাল পাড়ে একটি ভয়ানক শক্তিশালী জিন থাকে, যে রাতের একটা নির্দিষ্ট সময় এই খাল পাড়ে উপস্থিত হয়। সবসময় থাকে না, শুধু একটা নির্দিষ্ট সময়ই আসে। সে সেই জায়গায় কোনো মানুষের উপস্থিতি সহ্য করতে পারে না, তাই সে সেখানে বোয়াল মাছের আকৃতিতে আসে এবং এমনভাবে আসে যে লোকেরা তাকে দেখেই যেন ভয় পেয়ে যায় আর তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। হুজুর আরো বলেন যে ওই বোয়াল মাছ দেখার আগ পর্যন্ত সেখানে মাছ ধরতে কোনো সমস্যা নেই, কিন্তু বোয়াল মাছটিকে যদি একবার দেখে ফেলে, এরপর যদি কেউ সেখানে থাকে, তাহলে মাছ ধরার চেষ্টা যদি কেউ করে, বোয়াল মাছকে ধরার চেষ্টা তো দূরের কথা, অন্য কোনো মাছ ধরারও যদি সে চেষ্টা করে, তাহলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। আর ওই ভুল করেও ওই বোয়াল মাছটাকে মারার যদি কেউ চেষ্টা করে, তাহলে তার কোনো কথাই নাই, তার বেঁচে থাকার সম্ভাবনা নাই, আর থাকলেও সেটা খুবই কম। হুজুর এই বলেই তাদেরকে সতর্ক করে যান এবং এটাও বলে দেন যে সেই জিনটি কিন্তু প্রতি রাতেই যে কোনো সময়, একটা নির্দিষ্ট সময়ে যদিও বা আসে, কিন্তু যে কোনো সময় আসতে পারে,
অল্প সময় থাকে। সেই মাছটি যদি কেউ দেখে সাথে সাথে সেখান থেকে চলে যায়, তাহলে আর কোনো সমস্যা হবে না। পরবর্তী সময়ে গ্রামের মানুষজন সেই খালপাড়ে মাছ ধরার সময় এই বিষয়টা খেয়াল রাখতো যে সেই বোয়াল মাছটিকে কখন দেখা যাবে। যখনই সেই বোয়াল মাছটা দেখা যেত, তখনই তারা মাছ ধরা বন্ধ করে দিয়ে নিজ নিজ বাসায় দৌড় দিয়ে চলে আসতো। একটা পর্যায়ে সেই খালপাড়েও মানুষজন মাছ ধরা বন্ধ করে দেয়। এই ঘটনাটা সম্পর্কে আপাতত এতটুকুই জানা যায়। পরবর্তীতে সেই খালপাড়ের ওই বোয়াল মাছটির সাথে কি হয়েছিল এটার জানা যায় না। অনেক মানুষ সেই খালপাড়ে ভয় পেয়ে কিংবা সেই বলের আক্রমণে মারা গিয়েছিলেন, এটিও নাকি দাদা জানিয়েছিলেন, মানে নাহিয়ান ভাইয়ের দাদা। তো এর পরের ঘটনাটি 1995 কি 96 সালের দিকে। পরবর্তী সময়ে ওই সাঁকো যেই জায়গাটায় আছে আর কি, ওখানে তো কালভার্ট বানানো হয়, খালপাড়েও আরো কিছু বাড়িঘর তৈরি করেছে, কিছু লোকজন বসবাস শুরু করেছে, একদম বহু মানুষ বসবাস শুরু করেছে। বিষয়টা এরকম না, কিছু কিছু ঘর বাড়ি তৈরি হয়েছে আর কি। একদিন এই নাহিন ভাইয়ের দাদা এবং দাদি কোন একটা জায়গায় বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরছিলেন। তাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা পার হয়ে রাত নামতে শুরু করেছে, এমন একটা সময় আর কি। মানে আকাশে যেই লাল যে ভাবটা থাকে সেটা তখনও হালকা হালকা আছে আর কি। তারা সেই কালভার্ট যেটা, এটা পার হয়ে সেই ওয়াশরুমটির কাছে পৌঁছে যান, যে এই ওয়াশরুমটির কথা আমরা একদম শুরুতে বলেছিলাম আর কি। তখন ওনার দাদা হঠাৎ জল বিয়োগ করবেন এরকম একটা অনুভব করেন আর কি শরীরে। তিনি দাদিকে কিছুক্ষণ দাঁড়াতে বলে ওয়াশরুমে ঢুকে পড়েন। সেই ওয়াশরুম থেকে দাদার বাড়ির দূরত্ব অল্প কিছুটা সময়, একদমই অল্প কিছুটা সময়। তাই দাদি ভাবলেন যে এখানে দাঁড়িয়ে না থেকে এবং বাড়িতে চলে যাই। এই ভেবে যেই না তিনি বাড়ির দিকে ঘুরতে যাবেন, হঠাৎ তার চোখ যায় খালপাড়ের অপর প্রান্তে থাকা একটি বিশাল গাছের দিকে। তিনি দেখতে পান সেই গাছের একদম উপরে, মানে যেখানে ডালপালা শেষ হয়ে গেছে আর কি, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি কিছু বুঝে ওঠার আগেই আবার দেখলেন যে সেই আগুনটি একটি আগুনের গোলায় রূপ নিল। মানে ওখানে যে আগুন জ্বলছে ওই আগুনগুলো একটা গোলা হয়ে গেল আর কি। তিনি ভয় পেয়ে দ্রুত দাদাকে ডাকাডাকি শুরু করেন। দাদা তো ওয়াশরুমের ভিতরে ছিলেন। দাদির এমন ডাকাডাকি শুনে উনি নিজেও দ্রুত ওয়াশরুম থেকে বের হলেন এবং দাদির দেখানো সেই গাছের দিকে তাকালেন। তিনি ওই একই দৃশ্যই দেখতে পেলেন। তারা দেখলেন হঠাৎ সেই আগুনের গোলাটা সেই গাছের উপর থেকে উড়ে চলে গেল এবং সেই কালভার্টের অপর প্রান্তের একটি বাড়ির ছাদের উপর গিয়ে ধপাস করে পড়ল। তারা আর কাল বিলম্ব না করে দ্রুত বাসায় ঢুকে পড়লেন। তাদের সাথে কোনো সমস্যা হয়নি, তবে সেদিনই রাতে হঠাৎ সেই বাড়ির লোকজন বা সেই বাড়ি থেকে খবর আসলো যে যেই বাড়ির উপর গিয়ে সেই গোলাটা পড়েছিল সেই বাড়ির প্রত্যেকেই হঠাৎ কলেরায় আক্রান্ত হয়ে গিয়েছে। কোনো রকম কোনো আলামত ছাড়াই সেই বাড়ির সকলেই কলেরায় আক্রান্ত হয়ে যায়। তখন দাদা বুঝতে পারেন এটা তো স্বাভাবিক কিছু না। তখন তার সন্ধ্যার সেই ঘটনাটি মনে পড়ে যায়। তিনি আর কাল বিলম্ব না করে দ্রুত সেই বাড়িতে যান। তখন রাত আনুমানিক 10টা বাজে। তিনি সেই কালভার্ট পার হয়ে সেই বাড়িতে গিয়ে দেখেন প্রত্যেকের অবস্থা খুবই খারাপ। সেই বাড়িতে 8 জন সদস্য ছিল। তিনি তাদেরকে বিষয়টি খুলে বলেন আর তাৎক্ষণিকভাবে গ্রামের মসজিদ থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। তিনি ওই মসজিদের ইমাম এবং খতিব ছিলেন আর কি। তিনি এসে তাদেরকে কিছু পানি পড়া এবং তেল পড়া দিয়ে যান। আল্লাহর রহমতে তাতেই তারা সুস্থ হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। কলেরায় আক্রান্ত হয়ে ওই বাড়ির কেউ যে মারা গেছেন বিষয়টা এরকম না, সবাই সুস্থ হয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তারা ওই পানি পড়া খেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল খালপাড়ে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা যা নাহিয়ান ভাইয়ের দাদা ওনাকে বলেছিলেন। প্রথম ঘটনাটি তিনি তার বাবার কাছ থেকে শুনে বলেছেন, আর দ্বিতীয় ঘটনাটি উনি নিজেই অবলোকন করেছিলেন। আর প্রথম ঘটনাটি এই নাহিয়ান ভাই আরো 6-7 বছর আগে গ্রামের আর একজন দুঃসম্পর্কে দাদার কাছ থেকেও শুনেছিলেন। এই ঘটনাটি আরো অনেকেই জানেন, বহু মানুষই জানেন আর কি। আর ওনার দাদার কাছ থেকে তো আবারও শুনেছেন পরবর্তীতে। এই ঘটনা যে সত্য তা কিন্তু ওই এলাকার বহু ময়মুরব্বীরা নিশ্চিত করেছেন। নাহিয়ান ভাই আরো একটা অদ্ভুত বিষয় জানিয়েছেন, সেটা হচ্ছে এই যে ঘটনাটা উনি পাঠিয়েছেন, এই ঘটনা তো উনি মোবাইলে টাইপ করে করে লিখেছেন আর কি। তো এই ঘটনাটা লিখতে লিখতে ওনার সাথে একটি ছোটখাটো ঘটনা ঘটে গিয়েছিল। এটা ঘটেছিল একদম রিসেন্ট আর কি, মাসখানেক আগে। সকাল 9টা নাগাদ উনি বিছানায় শুয়ে শুয়ে এই ঘটনাটি লিখছিলেন। ওনার তো পরীক্ষার যেহেতু, তাই ফজরের পর থেকে পড়াশোনা করে একটা পর্যায়ে একটু ঘুম ঘুম ভাব আসছিল, ঘুমানোর জন্য বিছানায় শুয়েছিলেন। তখন এই ঘটনাটি
আরেকটু লিখবেন বলে মোবাইল ফোনটা হাতে নিয়ে টাইপ করছেন। একটা সময় চোখ লেগে আসে, তাই ফোনটা পাশে রেখে বাম পাশে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলেন। তখনও পুরোপুরি উনি ঘুমিয়ে যান নাই, মানে আধো ঘুম আর কি। হঠাৎ কে যেন ওনার পা ধরে নাড়াতে শুরু করে। ওনার যে আধো ঘুম ভাবটা এসেছিল সেটিও মুহূর্তেই নাই হয়ে যায়। উনি উঠে বসতে যাবেন, এমন সময় দেখেন ওনার শরীর আর উনি নাড়াতে পারছিলেন না। ওনার শরীর যেন একদম জমে গিয়েছে। উনি কিন্তু তখনও সম্পূর্ণ জেগে আছেন, এটাকে বোবায় ধরা আসলে বলা যায় না। এমন সময় মনে হলো একটি কালো কিছু একটা ওনার উপর এসে বসলো। উনি বাম দিকে কাত হয়েছিলেন, তো তাই সম্পূর্ণ দেখতে না পেলেও চোখটা একদম কোনায় নিয়ে যতটুকু দেখা যায় আর কি সেটা উনি চেষ্টা করেছিলেন। সেই অভাবটাই এসে ওনার কাঁধের উপর বসে পড়লো। যেহেতু কাত হয়ে শুয়েছিলেন, তো তাই কাঁধের উপর বসার কারণে ওনার কাঁধ এবং বুকের উপর প্রচন্ড চাপ অনুভূত হলো। এত জোরে চাপ দিয়েছে তিনি ওনার কাঁধের উপরে প্রায় 90-100 কেজি ওজন ফিল করছেন। ব্যথায় যে চিৎকার করবেন সেটিও করতে পারছেন না। মুখ দিয়ে গোংরানি ছাড়া আর কোনো আওয়াজই বের হচ্ছিল না সেই সময়। এভাবে চললো প্রায় 15 সেকেন্ডের মতো আনুমানিক। তারপর মনে হলো সেই অভাবটা ওনার শরীরের উপর থেকে সরে গেল। উনিও আবার শরীরের শক্তি ফিরে পেয়ে ধর্মর করে উঠে বসেছেন, কিন্তু তখন আর কিছুই দেখতে পাননি। যেহেতু দিনের বেলা ছিল, পাশের বাড়ির ছাদের কাজ চলছে, সেখানেও লোকজন ছিল, তাই খুব একটা ভয় লাগেনি সে সময়। তারপরও দ্রুত আয়াতুল কুরসি এবং কোরআনের আরো কিছু আয়াত পরে শরীর বন্ধ করে নিলেন। তারপর আল্লাহর রহমতে আর সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তিনি আর ঘুমাতে পারেননি। তারপর ঘটনাটা লিখে শেষ করেছেন। তো এটাই জানিয়েছেন যে এই ঘটনাটা যে উনি লিখেছেন এর ভিতরে এই ঘটনাটা আবার ঘটে গেছে। তো ধন্যবাদ জানাচ্ছি নাহিয়ান ভাইকে, চমৎকার, আসলে চমৎকার ঘটনা উনি পাঠিয়েছেন। গ্রাম কেন্দ্রিক এই ঘটনাটার কথা শুনে বেশ কিছু বিষয় আমার মনে পড়ে গেল। আমাদের চিফ মডারেটর সৌমিত্র রয় অলৌকিক হরকরা নামে একটি ঘটনা পাঠিয়েছিলেন। সেখানে এই ধরনের একটা ঘূর্ণিবায়ুর মতো একটা এন্টিটির কথা আমরা জানতে পেরেছিলাম, যে ওই জিনিসটা খবর পৌঁছে দেয় এক জায়গা থেকে আরেক জায়গায়। তারপর এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মানে বিস্তীর্ণ জায়গায় জুড়ে যে বিল রয়েছে, এক গ্রাম থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে নৌকার প্রচলন আছে, এটা আমি 2012 কি 13 সালের দিকে, সম্ভবত 12 সালের দিকেই হবে আমার যতদূর মনে পড়ে, এটা আমি দেখেছিলাম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা, যেটা এই নবাবগঞ্জ উপজেলা থেকে বেশ দূরে একটা জায়গা রয়েছে, এটাকে বলা হয় হচ্ছে শিকারিপাড়া। তো ওখানে আমার পরিচিত একজন ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, যদিও বা তার সাথে এখন আমার যোগাযোগ নাই, অনেকদিন হয়ে গেছে। আমি জানি না যে উনি আজকের এই ঘটনাটা শুনছেন কিনা। তো ওনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। নবাবগঞ্জ থেকে কিন্তু শিকারিপাড়া যাওয়া যায়, বাই রোড যাওয়া যায় আর কি। আমি যখন ওই পথ দিয়ে যাচ্ছিলাম, উনি একটা মাদ্রাসার দায়িত্বে ছিলেন, একটা মসজিদেরও দায়িত্বে ছিলেন আর কি। তো আমি যখন ওই মাদ্রাসা মসজিদে যাচ্ছিলাম, আমি দেখলাম যে রাস্তার দুই পাশে অনেক জলাশয়, কচুরিপানা রয়েছে, আবার দেখছি ট্রলারও চলছে। তখন পাশ থেকে একজন লোক বলল যে এইখানে এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে, এই রাস্তাটা হওয়ার আগে এদিক দিয়ে ট্রলার চলতো, আর এই শিকারিপাড়া থেকে নবাবগঞ্জ যেতে কখনো কখনো বহু সময় লাগতো, কারণ কেউ যদি কোনো বাড়ির উঠোন থেকে হাত ওচা করে ডাক দিত, ট্রলার সেখানে চলে আসতো, সেখান থেকে যাত্রী তুলতো। এইভাবে যাত্রী তুলতে তুলতে যেত, আবার যাত্রী নামাতে নামাতে আসতো, যার কারণে বহু সময় লাগতো। তো আমার এই ঘটনার মধ্যে দুটো বিষয় মনে পড়ে গেল। সেই শিকারিপাড়া যাওয়ার সময় যেই জিনিসটা দেখেছিলাম আর কি, রাস্তার পাশে তখনও ট্রলার চলছে, আর এখন ওখানে ট্রলার চলে কিনা আমি জানি না। আর হচ্ছে সৌমিত্রের অলৌকিক হরকরা যে এই ঘটনাটার কথা মনে পড়লো। তো আশা করছি নাহিয়ান ভাইয়ের কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ পাবো। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ রাসেল। ওনার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শঙ্করপাশা গ্রামে। উনি এই ঘটনায় যেই স্থানগুলোর কথা বলেছেন, কোথাও উনি ছদ্মনাম ব্যবহার করেননি, অধিকাংশ নামগুলোই আসল নাম ব্যবহার করেছেন। শুধু ওনার বাবা এবং মায়ের নামটা উনি বলতে নিষেধ করেছেন, জাস্ট এতটুকুই। আর এখন যেই পরিবেশ পরিস্থিতি ওই জায়গায় রয়েছে, মানে যেই জায়গা কেন্দ্রিক ঘটনা, আজ থেকে আরো অনেক বছর আগে, প্রায় 40 বছর আগে
সেখানকার পরিবেশ পরিস্থিতি এখনকার মতো ছিল না, এটাই বাস্তবতা। আর ঘটনাটা কিন্তু এই শঙ্করপাশা গ্রাম কেন্দ্রিক, ফরিদপুর ভাঙা হাইওয়ের ঠিক মাঝামাঝি অবস্থিত এই গ্রামটি। হাইওয়ের সাথেই কিন্তু শঙ্করপাশা বাজার এবং একটি ব্রিজ রয়েছে। ঘটনার সময় 1980 থেকে 85 সালের ভেতরে হবে আর কি। তো ওই সময়ের গ্রাম অঞ্চল এখনকার মতো কিন্তু চিন্তাই করা যায় না। তখন কিন্তু শুনশান নীরবতা বিরাজ করতো সন্ধ্যার পরপরই। এই যেই একটা ব্রিজের কথা বললাম, এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা খাল বা ছোট আকারের নদী আর কি। বর্ষার সময় পানি চলে আসে, আর যখন বর্ষা থাকে না তখন জায়গায় জায়গায় শুকিয়ে যায়, জায়গায় জায়গায় কিছু কিছু পানি থাকে, এমন আর কি। আর এখনকার সময় তো রাস্তাঘাট বেশ চওড়া, আর তখনকার সময় কিন্তু রাস্তাঘাট ছিল খুব সরু এবং আঁকাবাঁকা, বিভিন্ন জায়গায় ঝোপঝাড় রয়েছে। শঙ্করপাশা গ্রামেরই পশ্চিম পাড়া নামক একটি জায়গা রয়েছে, মূলত ওই জায়গায় বেশ লোকালয় রয়েছে। এই যেই রাস্তাটা, বিশেষ করে ওই ব্রিজ থেকে যে রাস্তাটা চলে গেছে ওই শঙ্করপাশা গ্রামের দিকে, সেটা কিন্তু ওই পশ্চিম পাড়া নামক একটি লোকালয়ের সাথে মিলিত হয়েছে। তখনকার সময় ওটাই ছিল ওনাদের গ্রামে ঢোকার রাস্তা। ব্রিজ থেকে ওনাদের বাড়ির যে দূরত্ব তা প্রায় 1 কিলোমিটার মতো হবে, আর এই 1 কিলোমিটার মধ্যে কোনো বসত বাড়ি ছিল না। এই 1 কিলোমিটার রাস্তার এক পাশে বয়ে গেছে খাল, আর এক পাশে জঙ্গল, ছোট ছোট চাষের জমি, এমনটাই আর কি। এরই মাঝ বরাবর বেলতলা নামক একটা স্থান রয়েছে। আর এই বেলতলা থেকে অল্প একটু দূরত্বে 3 রাস্তার মোড়, যেখানে অনেক বিশাল আকার একটা বট গাছ রয়েছে। ওনারা স্থানীয়ভাবে ওটাকে আলার বটতলা হিসাবে জানেন। এখনো নাকি দিনের বেলাতে ওই বটতলায় মানুষজন যেতে ভয় পায়। তাহলে এখন থেকে প্রায় 40 বছর আগে, আরো বেশি সময় আগে ওখানকার অবস্থা কেমন ছিল? তো ওখানে যে খালটা রয়েছে, এটা পার হওয়ার জন্য ছোট্ট একটা সাঁকো, আর যখন পানি শুকিয়ে যায় তখন তো সাঁকোর প্রয়োজন হয় না, মানুষ নিচ দিয়েই পার হয়ে যায়। আর 4 সাইডে ফসলের মাঠ, বেতের ঝোপঝাড়, ফসলের মাঠের মধ্য দিয়ে আঁকাবাঁকা রাস্তা রয়েছে। রাস্তার 2 পাশে লম্বা করে তাল গাছের সারি। লোকমুখে শোনা যায় বেলতলা থেকে বটতলা পর্যন্ত এই যে রাস্তাটা, এই রাস্তাটা নাকি খুবই ভয়ঙ্কর। আর এই রাস্তার মধ্যে খুবই ভয়ঙ্কর একটা এন্টিটি রয়েছে বা অস্তিত্ব রয়েছে, একে কিন্তু অনেকেই দেখেছে। তো ঘটনাটি ওনার বাবার সাথে ঘটে যায় আর কি, যদিও বা এখানে ওনার বাবা এবং মায়ের সাথে আলাদা আলাদাভাবে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা বর্ণনা করেছেন উনি। তো প্রথম যে ঘটনাটি, এটি ওনার বাবার সাথে ঘটেছিল, তখন ওনার বয়স 35 থেকে 40-এর মতো হবে আর কি। উনি গ্রামের অন্যান্য মানুষের মতো সন্ধ্যার পরপরই কিন্তু বাসায় ফিরতেন না, অনেক রাত পর্যন্ত আড্ডা দিতেন, এরপর পায়ে হেঁটে বাড়িতে চলে আসতেন। এই যে 1 কিলোমিটার মতো রাস্তার কথা বললাম, যেখানে কোনো মানুষজন ছিল না, এই পর্যন্ত কিন্তু উনি হেঁটে আসতেন সব সময়। তো এক রাতে উনি আসছেন, চারদিকে একদম শুনশান নিরিবিলি অবস্থা। তো খালের যে পার, ওই পার দিয়ে উনি আসছেন। যখন ওই বেলতলার কাছে আসেন, তখন উনি দেখতে পান একটা ভয়ঙ্কর জিনিস। আসলে চারদিকে কিন্তু অন্ধকারাচ্ছন্ন ছিল, তারপরে উনি দেখতে পাচ্ছেন কিছু কিছু এন্টিটির মধ্যে আলো ছড়ানোর মতো কিছু ক্ষমতা থাকে, বা তাদের জন্মগত একটা বৈশিষ্ট্য হতে পারে। তো উনি দেখতে পান যে একটা জিনিস ওই বেলতলা পর্যন্ত এসছে, আবার ওখান থেকে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে ওই যে বটতলা, বেলতলার বটতলা, এই যে মাঝখানে যে দূরত্বটা, তো আর একটা বামন আকৃতির কিছু একটা কুচকুচে কালো হলেও তার শরীর থেকে এক ধরনের একটা আলোক রশ্মি বের হচ্ছে। মূলত এই কারণেই দেখতে পাচ্ছেন যে বটতলা থেকে একটা বামন আকৃতির অবয়ব হেঁটে হেঁটে ওনার দিকে আসছেন। আবার আর একটা অবয়ব মনে হচ্ছে ওই বেলতলা থেকে বটতলার দিকে চলে যাচ্ছে। তবে যেটা চলে যাচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে যে এই অবয়বটা ওনার দিকে হেঁটে হেঁটে আসছে। কারণ হচ্ছে তার যে জিহ্বা, এইটা ছিল ভয়ঙ্কর। সে হেঁটে আসছে, মনে হচ্ছে তার মুখ থেকে জিহ্বাটা বের হয়ে একদম মাটি ছুঁয়ে ফেলেছে, মনে হচ্ছে মাটি একদম টাচ করতে করতে আসছে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার। আর আরো একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার এই জিহ্বাটা ছিল পুরোটাই রক্তাক্ত। তার জিহ্বাটা মনে হচ্ছে মাটি ঝাড়ু দিতে দিতে এগিয়ে আসছে। তো সে কিন্তু একা না, দেখা গেল এখন এর সাথে আরো কয়েকটা আছে, একই রকম অবস্থা। তো যেই রাস্তা দিয়ে এরা আসছে, এই রাস্তা দিয়ে আসলে একজন হেঁটে আসতে পারে, পাশাপাশি কয়েকজন আসতে পারে না। কিন্তু এরা দেখা যাচ্ছে অনায়াসেই
কয়েকজন পাশাপাশি এখন হাঁটা শুরু করেছে। এই দৃশ্য দেখার পর ওনার বাবা মারাত্মক ভয় পান। তারপরও অনেক কষ্টের সাহস ধরে রাখেন। উনি চিন্তা করলেন, এখন যদি ওই অবয়বটি তার উপর আক্রমণ করে তখন কি হবে। এই জন্য উনি কি করেন, উনি ওই যে একটা খালের একটা সাইডে, যে সাইডে আসলে পানি থাকে না, ফসলের মাঠ রয়েছে, একটু ঢালু জায়গা আছে, ওই দিকে একটু নেমে ওই অবয়বটিকে যাওয়ার জন্য জায়গা করে দেন। উনি খুব সুকৌশলে ওই অবয়বগুলোকে যাওয়ার জন্য জায়গা করে দেন, যাতে করে এদের মধ্যে কোনো ধস্তাধস্তি না হয়। কারণ উনি জানতেন যে এদের পথের উপর পড়ে গেলে এরা মারাত্মক ক্ষিপ্ত হয়ে যায়। আর যে ধরনের অবয়ব উনি দেখছেন এগুলো মোটেও ভদ্র কোনো অবয়ব না, নিঃসন্দেহে। উনি ওই ফসলি মাঠের মধ্যে নেমে পড়েছেন ঢাল বেয়ে। এখন এরপর উনি খেয়াল করলেন ওই অবয়বগুলো আবার ওনাকে খেয়াল করেছে। তখন উনি অত্যন্ত বিনীতভাবে বললেন যে, দেখো, আমি আমার মতো আছি, তুমি তোমার মতো আছো, তুমি আমার কোনো ক্ষতি করো না, তুমি তোমার মতো চলে যাও, আমি আমার মতো চলে যাই। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে, ওরা মনে হলো একে অন্যের দিকে একটু তাকানোর পর ওরা ওদের মতো করে হেঁটে হেঁটে চলে গেল। যখন এরা জাস্ট খালি ক্রস করে সামনের দিকে হেঁটে হেঁটে চলে গেল, তখনই শুরু হয়ে যায় ভূমিকম্প। মনে হচ্ছে যে ওইখানকার মাটি মারাত্মকভাবে কাঁপা শুরু করেছে, আর ঠিক ওই জায়গাতে ঝড় শুরু হয়ে গেছে। তবে ওই অবয়বগুলো যখন অনেকটা দূরে চলে গেল, উনি কিন্তু খেয়াল করছেন ওইগুলো কত দূরে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর উনি ওখান থেকে উঠে বাড়িতে চলে আসেন। এর মধ্যে কিন্তু আর কোনো সমস্যা হয়নি। এখন আমরা চলে যাই ওনার মায়ের সাথে ঘটে যাওয়া আর একটা ভয়ঙ্কর এবং রোমহর্ষক ঘটনায়। তো এই যে বটতলা হতে ওনার বড় চাচার বাড়ি, অর্থাৎ রাসেল ভাইয়ের বড় চাচার বাড়ি একদম কাছে, 30 গজের মতো হবে এরকম দূরত্বে আর কি। তো ওনার বড় চাচার ছেলে, তো তাকে আবার সুন্নতে খাতনা দেওয়া হয়েছে। তো গ্রাম অঞ্চলে তো এগুলো নিয়ে অনুষ্ঠান করা হয়। তো ওনার চাচাতো ভাইয়ের বাড়ি আর ওনাদের বাড়ির মধ্যবর্তী দূরত্ব 300 মিটারের মতো হবে আর কি। তো ওনাদের বাড়ি থেকে সোজা বের হয়ে ওই 3 রাস্তার মোড়, মানে বটতলা থেকে খালের পাড় দিয়ে একটু অল্প একটু আগালেই আর কি ওনার চাচাতো ভাইয়ের বাড়ি। তো ওনার মা মাগরিবের পরপরই অন্ধকার হয়ে গেছে, তো ওনার চাচাতো ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ওনাদের গ্রামের ভাষায় কুলো বলে আর কি, মানে হচ্ছে যেগুলোতে চাউল রেখে তা পরিষ্কার করে ঝাড়ু দেয়, পরিষ্কার, মানে এগুলো আমরা কুলা বলি আর কি, সেই কুলো, স্থানীয় ভাষায় এগুলোকে কুলো বলা হয়। তো উনি ওই যাকে সুন্নতে খাতনা দেওয়া হয়েছে তার জন্য ঘিয়ে চিরা ভাজবেন আর কি, তার বিভিন্ন ধরনের পিঠা, এই জিনিসগুলো ভাজবেন। ওই জন্য কিন্তু সারাদিন উনি বিভিন্ন ধরনের কাজ করেছেন। কাজ করার পর সেগুলো নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে বের হয়েছেন। তো ওনার মা যখন ওই বটতলার বট গাছের নিচে গিয়েছেন, ঠিক তখনই ওই খালের ওপার থেকে ওই তাল গাছগুলো, যে তাল গাছের সারি কথা বলেছিলাম শুরুর দিকে, ওই তাল গাছগুলো, তারপর বাঁশঝাড় যেগুলো রয়েছে, বেতের ঝোপ, ওই দিক থেকে মনে হচ্ছে শো শো করে ভয়ঙ্কর রূপে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। ঠিক ওই বট গাছের ওখানে ওই ঝড়ো হাওয়াটা এগিয়ে আসছে। যখন এগিয়ে আসে মনে হচ্ছে বট গাছটাও দুমড়ে মুচড়ে ওনার মায়ের উপরে পড়বে। ঠিক যেমনটা ওনার বাবা ওই ভয়ঙ্কর বামন আকৃতির পিশাচগুলোর মুখোমুখি হওয়ার পরপরই ভয়ঙ্কর ভূমিকম্প এবং ঝড় শুরু হয়ে গেছে, মনে হচ্ছে ঠিক ওই রকমই আর কি। উনি তো, অর্থাৎ এই রাসেল ভাইয়ের মা তো বেশ ভয় পেয়ে যান। প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওনার চাচাতো ভাইয়ের বাড়ির দিকে দৌড় দিয়ে ওই উঠোনে গিয়ে পড়ে গেছেন। আর এরপর থেকে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। ওনার মা যখনই চোখের পলক ফেলতেন, মানে চোখের পলক তো আমরা ক্ষণিকের জন্য ফেলি, 1 সেকেন্ডের কম সময় আর কি, কিন্তু ওনার মা 3-4 সেকেন্ড যদি চোখ বন্ধ করে, ঠিক তখনই ঠিক খালের উপর তালতলার শেষ প্রান্ত থেকে ওই ভয়ঙ্কর বামন আকৃতির পিশাচটাকে দেখেন। মানে উনি যদি 3-4 সেকেন্ড চোখ বন্ধ করে রাখেন, চোখের পলক ফেলার পর উনি সহজে খুলতে পারেন না, 3-4 সেকেন্ড পরে উনি খুলতে পারেন, এমন একটা অবস্থা। আর এর মধ্যে ওই ভয়ঙ্কর বামন আকৃতির পিশাচটাকে দেখে ফেলেন। বলে রাখা ভালো, ওনার মা কিন্তু ওই বট গাছটার ওখানে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েছিলেন। ঝড়টা স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক রকমের ছিল, কিন্তু সেই সে শুধু ঝড়টাই অনুভব করেছে। ওখানে কিন্তু অন্য কোনো প্যারানরমাল কোনো অশরীরী বা অবয়বকে দেখেন নাই। কিন্তু উনি চোখ বন্ধ করলেই ওই পিশাচটাকে দেখতেন। চোখ বন্ধ করলেই দেখবেন, সে দিন হোক রাত হোক,
ঘুমানো বা জেগে থাকা এটার সাথে কোনো বিষয় ছিল না। চোখ বন্ধ করলে ওই জিনিসটাকে দেখতেন। না ঘুমিয়ে চোখ বন্ধ করলে যদি এরকম একটা জিনিস দেখে, তাহলে একটা মানুষের অবস্থা কেমন হতে পারে। দিন দিন ওনার মা অসুস্থ হয়ে যাচ্ছিলেন, অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, আল্লাহর অশেষ রহমতে ওনার মা এখন অনেকটা ভালো আছে। দীর্ঘদিন যাবত উনি অসুস্থ ছিলেন। তো ঘটনা দুটি ছোট হওয়ার কারণে পরবর্তীতে আরো একটা ঘটনা যুক্ত করেছেন, সেটাই এখন যাই। তো ওই যে যেখানে ওনার বাবার সাথে ঘটনাটি ঘটেছিল, ওনারা কিন্তু ওই খাল পার, অর্থাৎ এই খালের যে দুই পাশে পার রয়েছে, ওনারা আঞ্চলিকভাবে এই পারগুলোকে পাড়ি বলে থাকেন। ওই খাল পার হয়ে আর একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের একটা লোকের সাথে একটা ঘটনা ঘটেছিল। তো এই লোকের সাথে চায়ের দোকানে বসে মূলত তার কাছ থেকেই ঘটনাটি শুনেছিলেন রাসেল ভাই। তার নাম হচ্ছে মোহাম্মদ রাজ্জাক মিয়া। ঘটনার সাল 1988 সাল। দেশব্যাপী বন্যা চলছে, ওই বন্যার শেষ দিকে ঘটেছিল। তিনি একদিন মাছ ধরার উদ্দেশ্যে হাতে টেটা নিয়ে, তখনকার সময় যে লাইটগুলো ছিল স্টিলের লাইট, ভেতরে ড্রাই সেল ব্যাটারি থাকতো, তো একটা টেটা, একটা লাইট, একটা কাঁচি নিয়ে বাসা থেকে বের হয়েছেন। তো তার ঘর থেকে বের হয়ে এই রাসেল ভাইদের যে গ্রাম, অর্থাৎ এই খালের দিকে রওনা হয়েছেন। তো ওনাদের গ্রাম আর রাসেল ভাইদের গ্রাম একেবারে পাশাপাশি, শুধু মাঝখানে একটা খাল। এই খালের কারণে ওনাদের গ্রামের শেষ মাথায় মোটামুটি আকারের একটি চক, চক বলতে ফসলের জমি দ্বিখণ্ডিত হয়ে গেছে, খাল না থাকলেও এরকম বোঝায় আর কি। তো ওই চক বা ফসলের জমি মূলত যদি না থাকতো আর কি, মাঝখানের এই খালটা না থাকতো, তাহলে একই থাকতো এই গ্রামটা। মূলত এই খালের কারণে দুই পাশে ভাগ হয়ে গেছে আর কি। তো উনি খাল পার হয়ে ওনাদের গ্রামে ঢুকে ওনাদের সাইডে থাকা যে খালের পাড়ি, অর্থাৎ যে উঁচু জায়গাটা, ওটা দিয়েই হেঁটে হেঁটে উনি চকের শেষ মাথার দিকে যাবেন। শেষ মাথায় আবার একটি রেল লাইন আছে, বিশাল আকারের একটা রেল লাইনের ব্রিজও আছে। তো রাজ্জাক ভাই গ্রাম থেকে কিছুটা এগিয়ে এসে ওই যে আগের ঘটনায় যে তাল গাছের একটি লম্বা লাইনের কথা আমরা উল্লেখ করেছিলাম, ওই জায়গাটার কাছে চলে আসেন আর কি। তো সে পথ ধরে হাঁটতে হাঁটতে প্রায় খালের একদম মানে পাড়িতে চলে আসছেন আর কি। তখন অনেক রাত, ওই সময়ের হিসাবে তখন রাত 9টার মতো বাজে আর কি। চার সাইডে বাড়িঘর না থাকায় খুব শুনশান ওই জায়গাটা। তিনি খালের পাড়িতে এসে একটু দাঁড়ান আর চিন্তা করছেন যে কোন দিকে যাই, গন্তব্যে যাওয়ার জন্য কোন পথটাকে বেছে নেই, এরকম চিন্তা করছেন। কেননা রাজ্জাক ভাই ওনার পাশে থাকা ওই খালের পাড়ি ধরে হাঁটতে চাচ্ছিলেন না। ওই সাইডে আবার লোকজন ঘর বাড়ি যে করেছেন, বিষয়টা এরকম না, কিছুই ছিল না ওই সময়। যদি খাল পার হয়ে ওনাদের গ্রামের সাইডে আসেন, তখন হয়তো বা কিছুটা বাড়িঘর প্রতিমধ্যে দেখতে পাবেন। সেই চিন্তা ভাবনা করেই উনি খালটা পার হতে যাচ্ছেন। খালটা পার হওয়ার জন্য একটি বিশাল আকারের বাগান বা বাগানের মধ্য দিয়ে, ওই বাগানটা পাড়ি দিয়ে আসলে বাঁশঝাড় এরকম কিছু জায়গা আছে আর কি। তারপরে একটা খালের পাড়িতে উঠতে হবে, সাঁকো পার হতে হবে, মানে এটা একটা ওইখানকার যে লোকেশন অনুযায়ী যেটা করতে হবে আর কি। কিন্তু ওনার মনে সাহস হচ্ছিল না এই বেতের ঝাড়, বাঁশঝাড়, এই সমস্ত জায়গার মধ্য দিয়ে যেতে। সেখানে দাঁড়িয়ে 2-4 মিনিট চিন্তা ভাবনা করে একসময় এসে বাগানের দিকেই পা বাড়ান। বাগানের মাঝখান দিয়ে বাগান শেষ করে যখন বেতের ঝাড় আর বাঁশঝাড়ের মাঝখানে পৌঁছেছেন, ঠিক তখনই বাঁশঝাড়ের উপরে ঝনঝন ঝনঝন করে নূপুরের আওয়াজ শোনা যাচ্ছিল। যেখানে দিনের বেলাতে অন্ধকারাচ্ছন্ন থাকে, সেখানে রাতের বেলা কি অবস্থা হতে পারে। উনি কিন্তু বেশ সাহসী মানুষ ছিলেন, তারপরও এতটা সাহসী হওয়া সত্ত্বেও হঠাৎ করে এমন ঝনঝন ঝনঝন আওয়াজে পুরো শরীর শীতল হয়ে গেল। এর মধ্যে আর একটা ঘটনা ঘটে। ওখানে তো উনি দাঁড়িয়ে থাকতে পারছেন না। উনি যখন সামনের দিকে একটু আগানো শুরু করেছেন, তখন একটা ঠান্ডা হাত পেছন থেকে ওনার ঘাড়ে রাখে। উনি কিন্তু পেছন দিকে তাকান নাই। উনি এখন কি করবেন? অনেক সময় দেখা যায় কেউ যদি আমাদের পেছন থেকে কাঁধে হাত রাখে বা ঘাড়ে হাত রাখে, আমরা সামনে থেকে যেভাবে হাতটাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, উনি ঠিক ওভাবেই হাতটাকে ছাড়িয়ে দিতে চেষ্টা করলেন এবং হাতটি সরেও গেল। উনি কিন্তু পেছন দিকে তাকান নাই। ওনার আবার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, সাথে সাথে একটি বিড়ি ধরিয়ে ফেললেন। এরপর সামনের দিকে হাঁটা শুরু করলেন। এইটুকু পথে কিন্তু সমস্যা হয়নি, উনি খালের পাড়িতে উঠলেন। খালের পাড়ি দিয়ে যখন উনি নিচে নামছেন, মোটামুটি খালের এই পাড়িটা বেশ ঢালু ছিল, তো উনি নিচে নামার পর যখন সাঁকোর উপরে পা দিয়েছেন, তখনই
ওই যে আলার বটতলা যেটার কথা আমরা বলেছি, মানে বিশাল আকার যে বটগাছ, সেই বটগাছ থেকে কিছু বামন আকৃতি ছোট ছোট প্রাণী দেখেছিলেন এই আমাদের রাসেল ভাইয়ের বাবা। তো উনি দেখেন ওই বটগাছ থেকে বামন আকৃতির কিছু ছোট ছোট প্রাণী তার থেকে কিছুটা দূরে পানির মধ্যে লাফ দিচ্ছে, পানিতে পড়েই মিলিয়ে যাচ্ছে, আবার উপর থেকে লাফ দিচ্ছে, মানে যেগুলো লাফ দিচ্ছে সেগুলোর উঠছে না, হয়তোবা উঠছে উনি দেখতে পাচ্ছেন না। তো ওখানে পানি বেশি ছিল না, বন্যার শেষের দিকে তো, তখন পানি শুকিয়ে যাচ্ছে তখনকার ঘটনা। তো এমনভাবেই এগুলো উনি দেখছেন, উনি দেখে সাঁকো পার হয়ে ওই বটতলায় উঠেছেন। ওই মুহূর্তে আশেপাশে দু চারটা ঘর থাকতেও পারে বা বেশিও থাকতে পারে, সঠিক করে বলতে পারেনি রাসেল ভাই, তেমনটা হবে আর কি, কয়েকটা আছে হয়তোবা। তো রাজ্জাক ভাই বটতলা যখন উঠেছেন, ওখানে ওঠার পর একটু বেশি সাহসিকতা দেখাতে যাচ্ছিলেন। উনি ওই বট গাছের গোড়া যেটা আছে, গোড়া ঘেঁষে খালের পানির দিকে উকি দিয়েছেন যে ওখানে লাফ দিয়ে কি পড়লো রে। উকি দেওয়ার পর তো আর কিছু উনি দেখেন না, উনি ওনার মতো করে আবার খালের পাড়ি ধরে হাঁটতে হাঁটতে 5 মিনিট হেঁটেছেন। এরপর কুমপার নামক একটা জায়গা আছে, যেখানে খালের পানি পরিপূর্ণ শুকিয়ে গেলেও ওখানে পানি থাকে, বড় আকারের একটি গর্ত, ওটাকে কুমপার বলে। আমাদের ওই এলাকাতে মানে ফরিদপুর অঞ্চলে এই ধরনের গর্তগুলোতে কুম বলা হয়। তো ওইখানকার যে পার আর কি, উঁচু অংশ, এটাকে কুমপাড়ি বা কুমপার বলা হয়, এই জন্য ওই জায়গার নাম হয়েছে কুমপার। তো এই কুমপার যদি খালের একটা পাশে যদি যাওয়া হয়, মানে কুমপারে যদি কেউ যায়, ওইখানে কাছাকাছি যদি কেউ দাঁড়ায়, যে কোনো মানুষের অজানা কোনো একটা কারণে ভয়ে শরীর কেঁপে উঠবে, এখনো নাকি এই অবস্থা হয়। আর উনি ওই দিকটাতে না গিয়ে খালের অপোজিট পাড়ি দিয়ে এসেছেন। এটা পার হওয়ার পরেই লোকালয়ের সমাপ্তি ঘটে, তারপর শুরু হয় প্রায় 4 কিলোমিটার যাবত চক বা ফসলের মাঠ। ওই কুমপার থেকে শুরু করে চকের শেষ প্রান্তে যেখানে বিশাল আকার একটি রেল লাইনের ব্রিজ আছে, ঠিক এই পর্যন্তই। তো ওখানে দুটো ব্যক্তির সমাগম ছিল, যারা ছিলেন জুব্বা পরিহিত, দুজনের হাতে হারিকেন এবং তসবিহ। যদি কোনো ব্যক্তি বিপদে পড়তো, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সাক্ষাৎ মিলতো। ওখানে গিয়ে যদি কেউ বিপদে পড়ছে, হঠাৎ করে এই দুজন ব্যক্তি কোত্থেকে যেন চলে আসতো, হাতে হারিকেন, হাতে তসবিহ, এক হাতে হারিকেন আর এক হাতে তসবিহ, দুজনের হাতে একই অবস্থা। তারা নাকি মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করতেন। রাজ্জাক ভাই যখন ওই কুমপার থেকে শুরু করে হাঁটা ধরেছেন রেল লাইনের সাইডের ওই চকের শেষ প্রান্তে দিকে আর কি, তো যেখানে পানি আছে উনি সেখানেই মাছ ধরবেন এরকম একটি পরিকল্পনা। ঠিক তখন খালের ওপার থেকে কেউ তাকে বলে ওঠে, হে আব্দুর রাজ্জাক, বাড়ি চলে যা, আর সামনে যাবার দরকার নেই। এটা কিন্তু উনি স্পষ্ট শুনতে পেরেছেন, তাকে একবার না 2 বার বলেছেন কথাটি, সেম ভাবে, মনে হচ্ছে একই কথা কপি করে 2 বার বলা হয়েছে। উনি কিন্তু কোনো গুরুত্ব না দিয়ে হাঁটা ধরেছেন। অবশ্য উনি বুঝতে পারেন নাই যে আসলে সামনে কি হতে যাচ্ছে। তার হাঁটার পথের প্রতিটা জায়গায় ছিল অনেক ভয়ঙ্কর ঝোপঝাড়, বিশেষ করে বাবলা গাছ, খই গাছ, এগুলো ছিল ওই রাস্তায় প্রচুর পরিমাণে। এছাড়া অন্যান্য গাছও ছিল। শুরুতে ফসলি মাঠের প্রথম দিকে পানির স্তর কম ছিল, আস্তে আস্তে উনি যত আগাচ্ছেন ততই দেখা যাচ্ছে এই পানির স্তরটা আস্তে আস্তে বেশি হতে থাকে। একটা সময় উনি যেখানে বেশি পানি, সেখানে কিছু নৌকা বাঁধা, ওইখানে পৌঁছে যান, মানে চকের মাছ বরাবর। ওখানে অনেকে অনেক কিছু দেখে ভয় পেয়েছে। অনেক বছর আগে বড় একটি খই গাছ, তার নিচে এই খালের পাড়িতে একটি মেয়ের গলা কাটা লাশ পাওয়া গিয়েছিল। তারপর থেকে নাকি ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে, অনেকে ওখানে ভয় পেয়েছেন। তো এখানে উনিও ঠিক ওই একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন। ওখান থেকে তিনি একটি নৌকায় উঠবেন, নৌকা নিয়ে যাবেন, নৌকা নিয়ে চকের মাঝখানে ওই যে রেল লাইনের পাশ ঘেঁষে যেখানে পানি বেশি পরিমাণে আছে, যেটা দেখা যাচ্ছে, উনি দিনের বেলা তো দেখে গিয়েছিলেন যে কোন জায়গায় যাওয়া যায়, তো ওইখানে উনি মাছ ধরবেন। বন্যার কারণে তো পুরো চকটাই পানিতে ভরপুর। পরবর্তীতে যখন পানি আস্তে আস্তে কমতে থাকে, তখন অনেক জায়গায় দেখা যাচ্ছে ছোট নালা আকারে পানির স্রোত বয়ে যায় আর কি। তো উনি ওখানেই এক ধরনের মাছ ধরার সরঞ্জাম, যেটা ওনাদের এলাকায় ঘূর্ণি বলে, ওইটা বসাবেন। এরপর উনি ওনার মতো করে লাইটের আলোতে, তখনকার মতো যেরকম লাইট ছিল এটা নিয়ে তো রওনা দিচ্ছেন। তারপর তিনি ওই টেটা দিয়ে মাছ ধরবেন, আর অন্যান্য পদ্ধতি তো ছিলই। যাই হোক, রাজ্জাক ভাই ওনার গন্তব্যে যান, নৌকাটাকে একটি খুঁটির সাথে বেঁধেছেন ওখানে, এরপর পানিতে নেমেছেন। এরপর শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। ওই নৌকা থেকে নেমে যেখানে পানির স্রোত বয়ে যায় আর কি, ওখানে গিয়ে একটা ঘূর্ণি বসিয়ে দেন। এই যে ঘূর্ণিটা, এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি এক ধরনের একটা জিনিস,
চার কোনা একটা জিনিস, এটা অনেকেই দেখেছেন আর কি। তো ওই নৌকাটা কিন্তু ওনারই ছিল, নৌকা আগে থেকে ঘূর্ণি রাখা ছিল, উনি কিন্তু ওটা বাড়ি থেকে নিয়ে বের হন নাই। তো ওই নৌকা নিয়ে ওই ভিতরে গিয়েছেন, ঘূর্ণি বসিয়ে দিয়ে আবার নৌকায় আসবেন, ঠিক তখনই শুরু হয় অনেক জোরে বৃষ্টি। একটু আগে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এবার বৃষ্টির তেজ আরো বেড়ে গেছে এবং ক্রমেই আরো বাড়ছে। ওনার নৌকায় পলিথিন ছিল, ওটা দিয়ে নৌকায় থাকা ছোট ছোট বাঁশের মতো কিছু ছিল, ওগুলো দিয়েই নৌকার এদিকে ওদিকে গুজে দিয়ে মাথার উপর একটা ছাউনি তৈরি করেন। কিন্তু এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? অনেক সময় হলো, বৃষ্টি আর কমে না। একটা সময় ছাউনিতে থাকা পলিথিন খুলে শরীরে পেঁচিয়ে ঘূর্ণির দিকে এগোতে থাকেন। নৌকা থেকে নেমে যখন 3 থেকে 4 পা এগিয়েছেন, তখনই দেখেন যে আমরা যদি হাঁটু পানির ভিতর যদি দৌড়ানোর চেষ্টা করি, অবশ্যই পানিতে দোল খাবে, অর্থাৎ পানি কিন্তু দুই দিকে দোল খেয়ে বা ঢেউ হয়ে দুদিকে সরে যাবে, এমনটা কিন্তু দেখা যায় আর কি। আর যদি আমরা হাঁটু পানিতে যদি হাঁটার চেষ্টা করি বা দৌড়ানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অনেক কষ্টও হবে। তো উনি যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে যে ওই যে খই গাছ যেখানে একটি মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছিল, ওখান থেকে শো শো করে বাতাস আসছে এবং একটা পানি মনে হচ্ছে ওনার দিকে ধেয়ে আসছে। যদি পানির উপরিভাগ থেকে সামান্য একটু নিচে কোনো একটা প্রাণী বা বড় আকারের কোনো মাছ সাঁতার কেটে যদি সামনের দিকে আসতে থাকে, তখন কিন্তু আমরা দেখি একটা ভি আকৃতির শেপ হয়েছে, ইংরেজি ভি আকৃতির শেপ। একদম সামনের দিকে চোখা থাকে না, একটু গোলাকৃতির থাকে, কিন্তু অনেকটাই ভি আকৃতির শেপ হয়ে সামনের দিকে আগাতে থাকে। মনে হচ্ছে ওই রকম কোনো একটা জিনিস সামনের দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে যখন ওই জিনিসটা অনেকটা কাছে চলে আসে, তখন উনি দেখতে পেলেন একটা ভয়ঙ্কর জিনিস। উনি দেখতে পান একটা মেয়ে পানির ভেতর দিয়ে এইভাবে সাঁতার কেটে ওনার দিকে চলে এসেছে। যখন ওনার কাছাকাছি চলে আসে, বাতাসটাও কিন্তু ওখানেই থেমে যায়। ওই জিনিসটা কিছুক্ষণ থেমেই করলো কি, ওই যে ঘূর্ণিটা যেখানে পাতা হয়েছে ওই দিকে ঘুরে গেল, ওই ঘূর্ণির দিকে আগানো শুরু করলো। রাজ্জাক ভাই কি করেছেন, উনি তো বুঝতে পারছেন এইটা একটা মেছো পিশাচ, ঘূর্ণিতে থাকা মাছগুলো খেয়ে ফেলবে। উনি কি করেছেন, উনি যেই সাহসিকতাটা দেখেন, এটা আসলে অনেকেই দেখাতে পারে না। উনি লাফ দিয়ে আগে যাওয়ার চেষ্টা করছেন, যে ওইটার আগে গিয়ে উনি ঘূর্ণিটা ধরবেন। উনি বুঝতে পারছেন যে ওই জিনিসটা ওই ঘূর্ণিকে ধরার জন্য এদিকে এসেছে। উনি ধরতেও সক্ষম হন, এক টানে ওটাকে উঠিয়ে উনি আবার নৌকার দিকে হাঁটা শুরু করেছেন। তখন পেছন থেকে গড়গড় গড়গড় আওয়াজ শোনা যাচ্ছে। উনি আর পেছন দিকে তাকান নাই। নৌকার কাছাকাছি যখন চলে আসছেন, তখন উনি শুনতে পান ওই অবয়বটা তার দিকে পানির মধ্য দিয়ে দৌড়ে আসছে। এবার কিন্তু আর পানির ভেতর দিয়ে সাঁতরে আসছে না, দৌড়ে আসছে। তখন উনি ওখানে একদম ফ্রিজ হয়ে যান। উনি সামনে যেতে পারছেন না, পেছন দিকে যেতে পারছেন না, ডানে যেতে পারছেন না, বায়ু যেতে পারছেন না। মনে হচ্ছে কেউ তাকে ওখানেই একদম আটকে ফেলেছে। এমন সময় পেছন থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, বলতে থাকে, বাগানের মধ্যে তোর ঘাড়ে হাত রাখলাম, নিষেধ করলাম, শুনলি না, হাত সরিয়ে দিলি, বিড়ি ধরাইলি, বিড়ি না ধরাইলে এতক্ষণ বেতের ঝোপের ভেতরে তোর লাশ পড়ে থাকতো। তুই আবার এসে আমাকে বিরক্ত করছিস, মাছ দে, নয়তো তোকে খাবো এখন। হয় মাছ দিবি, না হয় তোর জীবন দিবি, কি করবি তুই সিদ্ধান্ত নে। মাছ যদি দিস, তোকে এখান থেকে যেতে দেব, আর না হলে কিন্তু তোকে এখানেই শেষ করে দিব। তোকে যদি খাওয়া শুরু করি, মাছ কিন্তু আমি ধরবো না। এদিকে উনি কিন্তু পেছন দিকে তাকান নাই, এই কণ্ঠ কিন্তু উনি শুনতে পাচ্ছেন, আবার সামনের দিকেও আগাতে পারছেন না, এমন একটা অবস্থা। চারদিকে পানি, নৌকায় করে উনি ওইখানে এসেছেন। এমন অবস্থায় কি করবেন, যে দোয়া কালাম জানেন সেগুলো উনি পড়তে থাকেন। প্রতিমধ্যে আসার সময় যত ঘটনাই ঘটেছে, উনি কিন্তু ভয় পান নাই, কোনো দোয়া কালামও পড়েন নাই সেভাবে। কিন্তু এখন ওনার ভয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে, কারণ উনি বুঝতে পেরেছেন যে উনি এমন একটা জায়গায় আছেন, চতুর্দিকে পানি, এখানে আল্লাহ ছাড়া ওনার সাহায্য করার মতো কেউ নেই। অনেক রাত হয়ে গেছে, এখন কি করবেন? সাহসিকতা তো অনেক দেখাইছেন, জায়গায় জায়গায় গিয়ে সাহসিকতা দেখাইছেন, দেখছেন যে কেউ লাফ দিয়ে পড়ছে, কোথায় পড়লো এটাও আবার উকি মেরে দেখার চেষ্টা করেছেন। এরকম অনেক কিছুই তো উনি করছেন, কিন্তু এখন কি করবেন? দোয়া কালাম তো এখন ওনার মনেও পড়ছে না। তখন কি হয়, মনে হলো কেউ ওনাকে ধরলো, হঠাৎ করে ওনার কোমরে ধরেছে। আর এত বড় একটা হাত, আমরা অনেক সময় কোনো একটা পুতুল যদি ধরি হাত দিয়ে, তাহলে পুতুলের তুলনায় আমাদের হাত তো বড়,
মনে হচ্ছে কেউ ওনাকে ধরেছে কোমরে বড় একটা হাত দিয়ে, আর ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক দূরে। আর ছুঁড়ে ফেলেছে কোথায়? আর একটা নৌকা ছিল, উনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে তো একটা নৌকা ছিল, আর একটা নৌকা ছিল, ওই নৌকার উপর ছুঁড়ে ফেলেছেন। আচ্ছা, এত বড় একটা মানুষ ধপাস করে যদি এরকম একটা নৌকার উপর পড়ে, কি পরিমাণ ব্যথা লাগতে পারে। উনি এমন ব্যথা পেয়েছেন, ওখানে উনি অজ্ঞান হয়ে যান। কতক্ষণ পর ওনার জ্ঞান ফিরেছে উনি বলতে পারেন না। তবে জ্ঞান যখন উনি ওনার ফেরত এসেছে, তখন উনি নৌকায় রাখা একটা কাঁচি খুঁজতে থাকেন, কারণ সব নৌকাতেই কিন্তু কাঁচি থাকতো। অনেক সময় দেখা যেত যে নৌকা কোথাও আটকে গেছে, অনেক সময় কিছু কাটতে হতো, এরকম কিন্তু নৌকাগুলোতে অনেকেই রাখে আর কি। তো ওই অভাবটার সাথে কিন্তু ওনার ধস্তাধস্তি হয় নাই, শুধু নৌকার উপর ছুঁড়ে মেরেছে। এতে উনি যে ব্যথা পেয়েছেন, তাতে করে ওনার শরীর, বিশেষ করে কোমরে মারাত্মক ব্যথা লেগেছে। উনি দেখেন যে দূরে ওনার নৌকাটাও আছে। উনি কি করেছেন, ওনার নৌকাটা নেয়ার জন্য ওই নৌকা আস্তে আস্তে বেয়ে বেয়ে সামনের দিকে আগাচ্ছেন, ওনার নৌকার কাছে আসেন। তখন কিন্তু উনি ওই অভাবটাকে আর দেখতে পাচ্ছেন না। তখন উনি ওনার নৌকায় উঠে ওই নৌকাটা ওই জায়গায় রেখে, ওখানে কিন্তু একটা খুঁটির মতো ছিল, ওই খুঁটির সাথে বেঁধে উনি ওনার নৌকা নিয়ে আসতে থাকেন। যেহেতু ওনার শরীরে মারাত্মক আঘাত লেগেছে, উনি খুব জোরে আগাতে পারছিলেন না। তবে আস্তে আস্তে উনি এগিয়ে আসেন। আসার সময় বটতলার ওখানে যে সাঁকোটা ছিল, ওটা উনি পার হয়ে আসছেন। তারপরে যে কুমপার, ওখানে একটা সাঁকো আছে, উনি এটা পার হয়ে যাবেন এমন একটা চিন্তা ভাবনা করেছেন। তো ওখানে যেহেতু কয়েকটা ঘরবাড়ি আছে, তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে একটা অবয়ব তার পিছু নিয়েছে। তবে এটার আকার আকৃতি যে কেমন এটা বোঝা যাচ্ছে না। উনি চিন্তা করলেন যে বটতলার সাঁকো পার হবো কিনা, না কুমপারের সাঁকো পার হয়ে যাবো, মানে এটা উনি কনফিউজড আর কি। বটতলার সাঁকো পার হয়ে যখনই উনি মাটিতে পা দিয়েছেন, সাথে সাথে মনে হলো কে যেন খপ করে ওনার পায়ের যে গোড়ালি এটা ধরে ফেলেছে, আর এমন একটা হ্যাঁচকা টান দিয়েছে পেছনে, উনি সামনের দিকে ধপাস করে পড়ে গেছেন। আর পেছন থেকে ওনাকে টানা শুরু করেছে। এখানে যে মাটিগুলো ছিল, মাটিগুলো যদিও বা নরম হয়ে গিয়েছিল পানির কারণে, কিন্তু এমনভাবে পেছন দিকে টান ছিল, ওগুলোর সাথে ওনার বুকের বা শরীরের বিভিন্ন জায়গায় এমন আঘাত লাগছিল, ওনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল। এমনিতেই তো তাকে ছুঁড়ে মেরেছে নৌকার উপরে, কোমরে আঘাত লেগেছে, তারপর এখন টানাটানি শুরু করছে, এবং টানতে টানতে উনি দেখতে পাচ্ছেন ওনাকে ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। কে টানছে উনি আর বুঝতে পারছেন না। ওই খালের পাড়ে যে জঙ্গল, ওটা তো আসলে ভালো জঙ্গল না, ওখানে কিন্তু অনেক ধরনের ঝামেলা আছে। আর ওখানে ছিল শোন, ওই শোন দিয়ে কিন্তু ঝাড়ু তৈরি হয়। ওখানে অনেক বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ওই শোনের একটা জায়গা ছিল আর কি। তো মনে হচ্ছে যে ওই পাশে একটা ভিটা আছে, ওই ভিটার দিকে নিয়ে যাচ্ছে আর কি। এরপর ওইখান থেকে টানতে টানতে ওই শোনের যে জায়গাটা, ওই দিকে নিয়ে যাচ্ছে। এরপরে উনি অনেক কষ্ট করছেন আর কি পেছন দিকে দেখার জন্য কে তাকে টানছে। প্রথম দিকে কয়েকবার ঘোরার চেষ্টা করলেও কিছু দেখতে পাননি। এরপরে উনি একটা অবয়ব দেখতে পান। উনি দেখতে পান যে একটা লিকলিকে চিকন একটা নারী অবয়ব, তার নখগুলো অনেক লম্বা লম্বা, হাত পা গুলো চিকন চিকন, আর মনে হচ্ছে যে তারা একজন না, একসাথে 7-8টা রয়েছে। তো এরকম উনি দেখছেন। তখন হঠাৎ করে আর একটা অবয়ব এসে হাজির হয়। এটা একটা নারী অবয়ব। সে এসে বলছে, তোকে এখন খুব মজা করে খাবো আমরা, আরো একটা মজা তোর জন্য অপেক্ষা করছে। ওই দেখ তো সামনে কিছু দেখা যায় কিনা। উনি কিন্তু ওই অবস্থা থেকেও ঘাটটা উঁচু করে দূরে দেখার চেষ্টা করছেন। উনি দেখেন ওই যে বামন আকৃতির যে অবয়বগুলো, এগুলো মনে হচ্ছে ধ্যান করার মতো করে বসে আছে। আর তখনই একটা ব্যাপার ঘটে, মনে হচ্ছে কোন একটা ঘূর্ণিবায়ু আসতে থাকলো। ঘূর্ণিবায়ুগুলো এসে ওই বামন আকৃতির অবয়বগুলোর সামনে আসলো। ওরা মনে হলো মাথা নিচু করে কিছু একটা সম্মান জানালো। এরপর দেখা গেল কিছুই নেই, ওই নারী অবয়বগুলোও নাই, ওই বামন আকৃতির অবয়বগুলোও নাই। এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে, তখনও কিন্তু উনি ওখানেই পড়ে আছেন। সকাল হয়ে গেছে, লোকজন তখন ওই দিকটাতে আসেনি। যাই হোক, যখন লোকজন আসছে, ওনাকে উদ্ধার করে নিয়ে গেছে, উনি বাড়িতে গেছেন। এরপর একজন হুজুরের সাথে যোগাযোগ করেন। তো হুজুর বলে যে আসলে ওই রাতে উনি তো অনেকগুলো ঘটনার মুখোমুখি হয়েছিলেন, শেষ দিকে এসে ওনাকে মেরেই ফেলতো। বিশেষ করে ওই নারী পিশাচগুলো মেরে ফেলতো। এরপরে ওই
বামন আকৃতির অবয়বগুলো, সে হাড়গুলো খেয়ে ফেলতো। ওই সময় নাকি ওই যে দুইটা অবয়বের কথা আমরা বলেছিলাম, হাতে হারিকেন এবং তসবি নিয়ে মাঝে মাঝে মানুষকে উপকার করার জন্য আসে, এই দুটো ঘূর্ণিবায়ুর রূপে ওখানে চলে এসেছিল। ওদেরকে আবার এরা খুব ভয় পেত, সম্মানও করতো। যেহেতু চলে এসেছে, ওরাও ওখান থেকে পালিয়ে যায়, কারণ তাদের সাথে মোকাবেলা করার সাহস আবার এদের নাই। এই জন্যই মূলত উনি ওইখান থেকে আল্লাহর রহমতে নিষ্কৃতি পেয়ে গিয়েছিলেন। আর উনি বারবার ওদেরকে অ্যাভয়েড করে যে এসেছিল, এই কারণে ওরা খুব ক্ষিপ্ত হয়েছিল। বিশেষ করে ওই যে যখন হঠাৎ করে নুপুরের ঝনঝন শব্দ শুনেছিল, উনি ওখান থেকে আর পিছু হটেন নাই। তারপর কাঁধে হাত রেখেছিল, এরপর হাতটা ছড়িয়ে দিয়ে বিড়ি ধরিয়েছিলেন। এই কারণে কিন্তু ওরা খুব ক্ষিপ্ত হয়েছিল। তো যাই হোক, এরকম একটা ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা ওনার হয়েছিল। একই সাথে অনেকগুলো ঘটনা, যেই ঘটনাগুলো আসলে অন্য কারোর সাথে ঘটলে কি অবস্থা হতো আল্লাহ তাআলা ভালো জানেন আর কি। তবে হুজুর এটাও বলেছিলেন যে ওইখানে যেই দুইজন মানুষকে উপকার করার জন্য আসে, ওনারা নাকি এমন ভয়ঙ্কর সুরতের মাঝে মাঝে মানে আসে আর কি, জিনেদের সামনে, মানুষের সামনে না। তখন জিনেরাও তাদের সুরত দেখলে ভয় পেয়ে যায়। ওই রাত্রে ঘূর্ণিবায়ুর মতো করে তারা দুজনই আসছিলেন, এবং জিনেরা দেখছিল তারা খুবই ভয়ঙ্কর সাপের আকৃতিতে আসছিলেন আক্রমণ করার জন্য ওদেরকে। ওরা সাহস করেনি। ওইদিকে ওই বামন আকৃতির জিনেদের যে সর্দার, সেও ছিল একটা রাক্ষস গোছের জিন। এরা মানুষের হাড় খেয়ে ফেলে একদম। তো এরাও ভয় পেয়ে গিয়েছিল। ওরা সাহসই পায় নাই যে তার যে চেলাগুলো আছে এদের ডাকে সাড়া দিয়ে, ওরা যে ধ্যান করছিল মূলত ওরা ওদের সর্দারকে ডাকছিল। সর্দারও কাছাকাছি এসে গিয়েছিল, কিন্তু তার আগেই ওই দুইজন নেককার জিন ভয়ঙ্কর সুরতে এসে হাজির হওয়ার কারণে এরা সব পালিয়ে গেছে। তাদের শক্তির কাছে এরা কিছুই না, একদম মামুলি একটা জিনের মতো আর কি। ওদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা এদের নাই। ওরা বুঝতে পেরেছিল যে এই মানুষের জন্য যদি এরা এখন মারামারি শুরু করে, ওই মানুষ ঠিকই বেঁচে থাকবে, মাঝখান থেকে এরাই মারা পড়বে। এই জন্য ওরা ওখান থেকে সটকে পড়ে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে প্রবাস জীবনে থেকে এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য। তবে ওইখানকার যে লোকেশনগুলো আমার বুঝতেও একটু কষ্ট হয়েছে। আমি ঠিকঠাক মতো বুঝতে পারিনি আসলে কোনটার পরে কোনটা। আশা করি লিসেনাররা বুঝতে পেরেছেন। এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম খালেদ মাহমুদ তামিম। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের দক্ষিণ মুসাপুর গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল ওনার সম্পর্কে এক ভাগিনা হয় তার সাথে। তার নাম হচ্ছে সিয়াম, তার বর্তমান বয়স 20 বছর। ঘটনাটি ঘটেছিল 2025 সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। সিয়াম কিন্তু একজন চঞ্চল, ভীষণ সাহসী এবং আনন্দ পাগল মানুষ। বন্ধুদের সাথে দল বেঁধে ঘোরাঘুরি করতে পছন্দ করে। ঘটনা যেখান থেকে শুরু হয় সেখান থেকে আমরা বলি। তাদের বাড়িটা কিন্তু টিনের তৈরি, উপরের চালও টিনের, ঘরের বেড়াও টিনের, তবে ফ্লোর পাকা করা। তারা 2 ভাই 1 বোন। সিয়ামের বাবা বিদেশ থাকেন, অর্থাৎ উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি থাকেন হচ্ছে সৌদি আরবে। ঘটনাটা হঠাৎ করে শুরু হয়, ওরকম কোনো কারণ ছাড়াই। একদিন সিয়াম রাতে ঘুমাচ্ছিল। ফেব্রুয়ারি মাস তো, তখন তো বাংলাদেশের আবহাওয়াতে বেশ ঠান্ডাই থাকে। আর যেহেতু গ্রাম সাইড, তারপর টিনের বেড়া, টিনের চাল, ঠান্ডাটা কিন্তু একটু বেশিই লাগে। আর মশার উপদ্রবও কিন্তু বেশ ভালোই থাকে। মশারি না টানিয়ে ওখানে ঘুমানোটা খুব কঠিন। বিশেষ করে সিয়ামের বাসা যেখানে, ওখানে মশার উপদ্রবটা একটু বেশি। সিয়ামের বর্ণনা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 8 কি 9 তারিখ হবে, তার অবশ্য সঠিকভাবে খেয়াল নেই। তো রাতের বেলা তার ঘুম ভেঙে যায় মশার কামড়ে। তো সিয়ামের কানের কাছে মশা গুনগুন করছে। একবার কানের উপরে থাপড় দেয়, মানে থাপ্পড় দেয় যাতে করে মশা মারা যায়, কিন্তু না, দেখা যাচ্ছে যে ওই মশা মরে না, ঘুরে ঘুরে আবার বারবার কানের উপরেই চলে আসছে, গুনগুন করে মশা গান গাইছে। এভাবে বারবার নিজের কানের উপর, শরীরের বিভিন্ন জায়গায় থাপড়াতে থাপড়াতে ঘুমটা একদম ছুটেই যায় বলতে হবে। সে চিন্তা করছে যে আরে মশারির মধ্যে এত মশা এলো কোত্থেকে। সে চোখ মেলে তাকিয়ে দেখে মশারি কোথায়, সে তো কোনো মশারি দেখতে পাচ্ছে না। অথচ সিয়ামের কিন্তু মশারি টানিয়ে
শোয়ার অভ্যাস, সে কখনোই মশারি টানানো ছাড়া ঘুমাতে পারে না। সে তো মশারি টানিয়েই ঘুমিয়েছিল, এখন মশারিটা গেল কোথায়? এদিকে সে আর একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে সে যে প্যান্টটা পরে ঘুমাতো এটা কিন্তু বেশ ঢিলে ঢালা ছিল, আর ঢিলে ঢালা হওয়ার কারণে বেল্ট পরে কিন্তু এই প্যান্টটাকে টাইট করে রাখতে হতো, তা না হলে প্যান্টটা এলোমেলো হয়ে যেত। সে তার কোমরে হাত দেয়, কি মনে করে দেখে কোমরে বেল্টটা নেই। আরে বেল্টটা কোথায় গেল? এই প্যান্ট তো বেল্ট ছাড়া পরা মুশকিল হয়। সিয়াম কিন্তু বেশ অলস প্রকৃতির, সে এখন উঠে মশারি খুঁজবে লাইট জ্বালিয়ে, আবার সে বেল্ট খুঁজবে, এইরকম এনার্জি ওই সময় তার ছিল না। থাকে না এমন কিছু মানুষ যে ঠান্ডা লাগছে, পাশেই কিন্তু কাঁথা আছে, কিন্তু কাঁথাটা খুলে নিজের শরীরে দেবে এই কষ্টটুকু করতে চায় না। লেপ আছে পাশেই, ঠান্ডা লাগছে কিন্তু লেপটা গায়ে দেবে না, এরকম আছে না কিছু? এরকম কিন্তু অনেক মানুষই আছে। তো সিয়াম হচ্ছে ওই ধরনের আর কি, খুব অলস। সে আর ওই রাত্রে উঠে মশারি আর খোঁজেনি, মশার কামড় খেয়েছে কিন্তু সে আর মশারি খোঁজেনি, তার বেল্টও খোঁজেনি। সে চিন্তা করেছে নিশ্চয়ই তার মা এসে মশারি খুলে দিয়েছে, বা মশারি খুলে অন্য কোনো ঘরে নিয়ে গেছে, কোনো গেস্ট আসছে কিনা তাকে দেওয়ার জন্য, যাই হোক এরকম কোনো কিছু হতে পারে। সকালবেলা উঠে সে তার মায়ের কাছে যায়, মাকে বলছে, মা এরকম একটা কাজ করলাম, রাতের বেলা আমার মশারিটা খুলে নিয়ে গেলাম, সারা রাত আমাকে মশা কামড়ালো, এই দেখো মশা কামড়ায় কি করছে। তো সিয়াম দেখালো তার হাতে বিভিন্ন জায়গায় পিঠে মশা কামড়েছে। তার মা এটা দেখলো, দেখার পর তার মা বলছে, তোর তো রাত জেগে গেম খেলার অভ্যাস মোবাইলে, নিশ্চয়ই গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিস, মশারিটা তুই টানাসনি। সিয়াম বলে, না না, এরকম তো হয় না, আমি মশারি না টানিয়ে ঘুমাতেই পারি না, আমি মশারি টানিয়ে তারপর মশারির ভেতরে বসে বসে গেমস খেলি প্রয়োজনে, মশার কামড় আমি সহ্য করতে পারি না, আমি তো মশারি খুলিনি, আমি মশারি টানাইছি, এখন বলো মশারি কেন খুলে নিয়ে গেলা? সিয়ামের মা বেশ রেগেই জানবে, এই বেটা তোর ঘরে ঢুকে আমি মশারি খুলবো নাকি? ইচ্ছা করে তোকে আমি মশার কামড় খাওয়াবো, এরকমটা মনে হয়? তা ভাগ এখান থেকে। সিয়াম বুঝতে পারলো না আসলে ঘটনাটা কি হলো। এরপর সিয়াম নিজের ঘরে ঢুকে মশারিটা খুঁজতে থাকে, তার বেলটাও খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে কি মনে করে সে খাটের নিচে যখন উকি দেয় তখন সে দেখতে পায় খাটের চারটা পায়া, তো একটা পায়ার, যেই পায়াটা ওই টিনের বেড়ার একদম কাছাকাছি থাকে আর কি, তো ওইটার কাছে মশারিটা একদম মনে হচ্ছে কেউ ঘুচি মুচি করে রেখে দিয়েছে, ওখানে তার বেলটাও পড়ে রয়েছে। সিয়াম বুঝতে পারলো না, সে মশারির চারটা দড়ি টানিয়েছে, মানে চারটা দড়ি দিয়ে মশারিটা বেঁধে ফেলেছে চারদিক থেকে, এই চারটা দড়ি খোলা হয়ে গেল, তার বেল্ট খুলে ফেললো, এটা আবার ঘুচিমুচি করে খাটের নিচে একপাশে সুন্দর করে রেখে দিয়েছে। এটা কার কাজ হতে পারে? এটা তো সে বুঝতে পারছে না। যাই হোক, এরপর 2-3 দিন সবকিছু স্বাভাবিক ছিল। অন্য আর একটা রাতে ঘটে ভয়ঙ্কর একটা ঘটনা। এটা ফেব্রুয়ারির 12 তারিখের পরে কোনো একটা রাত হবে বলে সিয়াম জানিয়েছেন। তো সিয়ামের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সিয়াম দেখতে পায় যে তার পাশে কেউ একটা শুয়ে আছে, তবে এটা কোনো হাত পা নাই, লম্বা টাইপের একটা জিনিস। সিয়ামের বিছানায় কিন্তু কোনো কোলবালিশ ছিল না, যার কারণে এটাতে কোলবালিশ হবে এটাও মনে করবার কোনো কারণ নেই। সিয়াম দেখতে পেল এটার মাথা আছে, হাত নাই পা নাই, এটা এতটা লম্বা। সিয়ামের বিছানাটা কিন্তু 7 ফুট লম্বার বিছানা, এটা এতটাই লম্বা যে এটা হাইট সম্ভবত 8 ফুট 8.5 ফুট হবে। এটা বিছানা থেকেও বাইরে বের হয়ে গেছে, মশারি যেটা ওই সময় টানানো ছিল মশারি থেকেও এই জিনিসটার একটা অংশ বের হয়ে গেছে। সিয়াম দেখতে পেল এটার চোখ আছে, নাক আছে, মুখ আছে, কিন্তু হাত পা নেই। সিয়াম চিন্তা করলো ঘটনাটা কি। সে আর একটা জিনিস খেয়াল করলো, তা হচ্ছে এই জিনিসটার শরীরে মনে হচ্ছে কালো কাপড় মোড়ানো, এমন ভাবে মোড়ানো মনে হচ্ছে তার হাতটাও মুড়িয়ে রেখেছে, মনে হচ্ছে এটা কালো কাফন। কাফন তো সাধারণত সাদা হয়, কিন্তু মনে হচ্ছে এটা কালো কাফনে মোড়ানো, তবে মাথাটা খোলা, পায়ের দিকটা আবার আটকানো। সিয়াম কিন্তু মাথাটা উঁচা করে দেখছে। এখন অন্ধকারে সে দেখলো কিভাবে,
সিয়ামদের ঘর যেহেতু টিনের ছিল, টিনের চাল, টিনের বেড়া, তো চাল এবং বেড়ার মাঝখানে কিন্তু ফাঁকা থাকে। আর সিয়ামের যে ঘরটা, ওই ঘরের বাইরেই কিন্তু একটা এনার্জি বাল্ব জ্বলতো, যার কারণে ওই বাল্বের আলো চতুর্দিকে যখন ছড়িয়ে পড়তো, ওই টিনের চাল এবং বেড়ার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গা দিয়ে আলো ঢুকে পড়তো। কিছুক্ষণের মধ্যেই যখন অন্ধকার সহনীয় হয়ে যেত চোখে, তখন কিন্তু ঘরের অনেক কিছুই স্বাভাবিকভাবেই দেখা যেত। এই কারণে কিন্তু সিয়াম অন্ধকারে এই জিনিসগুলো দেখতে পাচ্ছিল। সিয়াম চিন্তা করলো, এই জিনিসটা আসলে কি? এটা এখানে আমার পাশে শুয়ে আছে। সিয়ামের বালিশের নিচে একটা পাঞ্চ রিং থাকতো, অনেকে আত্মরক্ষার জন্য এটা ব্যবহার করে। এটা দিয়ে যদি কাউকে আঘাত করা হয় তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে। সিয়াম বালিশের নিচে হাত ঢুকিয়ে ওই পাঞ্চ রিং তার ডান হাতে পরে নেয়। এরপর ওই জিনিসটার উপরে সে এলো পাথারি কিল ঘুষি মারতে থাকে। সিয়াম অবাক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তার প্রত্যেকটা ঘুষি বিছানার যে তোষক, এই তোষকের উপরে পড়ছে। ওই জিনিসটার উপর সে যে মারছে, মনে হচ্ছে সে হাওয়ার উপরে, অর্থাৎ বাতাসের উপরে কিল ঘুষি মারছে। এরকম বেশ কিছুক্ষণ মারলো। মারার পর সে তো অবাক হয়ে যায় যে ঘটনাটা কি হচ্ছে। এরপর বিছানা থেকে নেমে সে যখন লাইট জ্বালায়, দেখে কিছুই নেই। ওই রাতে কিন্তু সে আর কাউকে ডাকেনি, তার মাকে বিরক্ত করেনি। যখন সে লাইট জ্বালায়, জ্বালানোর পর যখন কিছু না দেখে, চিন্তা করলো রাত্রে আর ঘুমাতে পারবো না, যা দেখছি এরপর ঘুম আর আসবে না। তখন সে মোবাইলে গেমস খেলতে থাকলো। গেমস খেলতে খেলতে যখন দেখা গেল যে ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এরপর সে ঘুমায়। অনেক বেলা পর্যন্ত ঘুমায়। তার মা তো ডাকাডাকি করে। এরপর তার মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বলে। তার মা বলে এটা কিছু না, মনে হয় কোনো দুঃস্বপ্ন, এরকমটা বলেন আর কি। আর বলে দেন যে কিছু দোয়া দুধ করে ঘুমাবি, তাহলে এই ধরনের স্বপ্ন দেখবি না। তো এটা তো ওই রাত্রের ঘটনা, যেটা তার মাকে বলল। মা ওইভাবে কিন্তু আসলে বিশ্বাস করেনি। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে সিয়াম একা ঘুমাতে ভয় পেত। সিয়ামের যে আর এক ভাই ছিল, তার নাম হচ্ছে মাসুদ। এই মাসুদ ভাই, সে কিন্তু তার সাথে থাকবে বলে মনস্থির করলো। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা, তা হচ্ছে সিয়াম পার্শ্ববর্তী এলাকায় একটা মেলায় গিয়েছিল। ফেব্রুয়ারি মাস তো, বিভিন্ন জায়গায় মেলা হয়। তো মেলায় যখন ঘুরতে গিয়েছে, মেলা থেকে ফেরার পথে বাসে উঠেছে, তার সাথে আরো কিছু বন্ধু বান্ধব ছিল। ওই বাসে ওরকম কোনো যাত্রী ছিল না, ওরাই ছিল। আর একজন হুজুর গোছের একজন লোক বসা ছিল। তো এই যে রাত্রে যে ঘটনাটা ঘটেছে, বিশেষ করে পরপর দুটো ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো সিয়াম তার বন্ধুদের সাথে শেয়ার করে। তখন ওই হুজুর বলে ওঠে যে, বাবারে, তোমার সাথে যেটা ঘটছে এটা নিয়ে তুমি হেলাফেলা করো না, আর বেশি সময় নিও না, হতে পারে আরো বড় বিপদ তোমার সামনে আসছে। তুমি দ্রুত ভালো করে হুজুরের সাথে যোগাযোগ করো, এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করো। এরপর সিয়াম বাড়িতে আসে। বাড়িতে এসে তার মায়ের সাথে কথা বলে যে, তোমরা তো গুরুত্ব দিলা না, আমি তো ওই যে যখন বাসের মধ্যে আলাপ আলোচনা করতেছিলাম, একজন হুজুর এই কথা বলছে। এরপর তার মা বিষয়টা আমলে নেয়। আমলে নেওয়ার পর একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় সিয়ামকে। হুজুর সবকিছু শোনেন। সবকিছু শোনার পর উনি বলেন যে, সিয়াম কোনো একটা সময় বন্ধু বান্ধবদের সাথে একটা জায়গা থেকে ফিরছিল, তখন গাছের উপর থেকে একটা জিন তার দিকে নজর দিয়েছে, কিন্তু এই জিনটা যে কোন গোত্রের, সে কোন ধরনের জিন, এটা বোঝা যাচ্ছে না। এটা হুজুর বিস্তারিত বলতে পারলেন না। কিছু আমল শিখিয়ে দিলেন, কিছু ঝাড়ফুঁক করে দিলেন। তবে হুজুর এতটুকু বলেছিলেন যে ঠিক কোন গ্রাম থেকে এই সমস্যাটার সূত্রপাত হয়েছে, মানে ওই গ্রাম দিয়ে যখন আসছিল তখন এই সমস্যাটা সূত্রপাত হয়ে যায়। আর তারপর সিয়ামের পিছু নিয়েছে। সেই গ্রামের নাম হচ্ছে শাসনের বাগ। এই শাসনের বাগ নামক গ্রামের কোন একটা জায়গা থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো এক রাত্রে সিয়ামের বড় ভাই সিয়ামের সাথে ঘুমিয়ে আছে। ওই রাত্রে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। যদিও বা বেশ কিছুদিন ধরে সিয়ামের বড় ভাই মাসুদ তার সাথে ঘুমাচ্ছিলেন, সব রাতে আর হয়নি। ওই রাত্রে ঘটে একটা ঘটনা। প্রথমে মাসুদ ভাইয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর মাসুদ ভাই খেয়াল করেন যে মাসুদ ভাই আর সিয়ামের পায়ের দিকে কিছু একটা দেখা যাচ্ছে। আরে এটা কি? ভালো করে খেয়াল করেন, লম্বা একটা জিনিস শুয়ে আছে তাদের পায়ের দিকে। এটার হাত পা বোঝা যাচ্ছে না, মাথাটা বোঝা যাচ্ছে। আর তার পুরো শরীরটা কালো কাপড়ে মোড়ানো, মনে হচ্ছে কালো কাফন দিয়ে শরীরটা মুড়িয়ে রাখা হয়েছে। তো এই জিনিসটাকে উনি দেখলেন। উনি বুঝতে পারলেন যেহেতু এই খাটে দুই ভাই শুয়ে আছে, জায়গার সংকুলন হচ্ছে না,
এই জন্যই এই জিনিসটা পায়ের দিকে শুয়ে আছে। আর এই জিনিসটার গল্প তো মাসুদ ভাই আগেই শুনেছিলেন। উনি তো মারাত্মক ভয় পেয়ে যান, দাঁড়িয়ে এটা এখন এখানে চলে আসছে, এখন কি করি। উনি তখন বিভিন্ন আমল শুরু করে দিয়েছে, গুনগুন গুনগুন করে এই দোয়াগুলো যখন পড়তে শুরু করেছে, তখন মনে হলো যে এই জিনিসটা একটু একটু করে তাদের পায়ের দিক থেকে দূরে সরে যাচ্ছে। সরতে 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 মনে হলো যে তাদের পায়ের দিকে যেখানে বিছানাটা শেষ হয়ে গেছে, এরপর ওই জিনিসটা গড়িয়ে নিচে পড়ে গেল। এরপর ফজর আজান দিল, উনি সাহস করে বিছানা থেকে নেমে লাইট জ্বালান, তখন আর কিছুই দেখেন না। তো এরপর থেকে প্রতি রাত্রেই এই মাসুদ ভাই এবং সিয়াম রেগুলার ঘুমানোর আগে আমল করে ঘুমাতে থাকে। সিয়ামও ওই গেমস খেলতে খেলতে বেশি রাত করে ঘুমায় না। প্রথম দিকে তারা মনে করেছিলেন যে ঘটনাটা মনে হয় সমাধান হয়ে গেছে, এখন তো আর কিছু হচ্ছে না। কিন্তু না, ঘটনাটা কিন্তু এখানে শেষ হলো না। 2025 সালের সেপ্টেম্বর মাসে সিয়ামের বড় ভাই মাসুদ ভাই বিয়ে করেন। তো ঘটনাটা ঘটেছিল অক্টোবরের কোন একটা সময়। মাসুদ ভাই আর তার স্ত্রী ঘুমাচ্ছেন, দুজনেরই ঘুম ভেঙে যায় একসাথে। দুজনই একই সাথে একই দৃশ্য দেখতে পান। তারা দেখতে পান তাদের পায়ের দিকে কালো ওই অবয়বটা শুয়ে আছে, ঠিক একই রকম ভাবে যেভাবে মাসুদ ভাইয়ের সিয়াম ভাই যখন শুয়েছিলেন তাদের পায়ের দিকে শুয়েছিল। এই দৃশ্য দেখে দুইজনই তো আটকে ওঠেন, চিৎকার দিয়ে ওঠেন। যখন চিৎকার দিয়ে উঠেছেন তখন ওই জিনিসটা ভ্যানিশ হয়ে গেছে। ওনারা দুইজন তাড়াতাড়ি বিছানা থেকে নামেন, নেমে তাদের যে মায়ের যে ঘরটা, ওই মায়ের ঘরে গিয়ে নক করতে থাকেন। তো মা দরজা খুলে দিয়েছে। এই কি হয়েছে রে এত রাতের বেলা? তখন বলে এই ঘটনা আজকে রাত্রে তো আমাদের পায়ের কাছে চলে আসছে। তখন ওর মা বলেন যে এই তোরা আয় তো আমার ঘরে আয়। তখন কি হলো যে ওনার বিছানাতেই ছেলে আর ছেলের বউকে শুয়ে রাখলেন, উনিও ঘুমালেন। ওই রাত্রে কিছু আর হলো না। পরদিন সকালবেলা আবার সেই হুজুরের কাছে ওনারা যান। হুজুর সব কথা শোনার পর ভালো করে ঝাড়ফুঁক করে দেন, আরো কিছু আমল শিখিয়ে দেন এবং উনি বলেন যে এই জিনটা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। সে কেন এসেছে, কোন উদ্দেশ্যে এসেছে, কেন এসেছে এতটুকু বোঝা যায় যে ওই যে শাসনের বাগ নামক গ্রাম থেকে সিয়ামের সাথে চলে আসছে, কিন্তু এর উদ্দেশ্যটা আসলে কি। সে কোনো ক্ষতি করছে না, তবে ক্ষতি করছে না এই চিন্তা করে বসে থাকলে হবে না। সে কখনো যে ক্ষতি করবে না এটা তো বলা যায় না। এই জন্য বিভিন্ন আমল করতে হবে। পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে আমলগুলো সম্পর্কে জানা যায়, শরিয়া মোতাবেক যে আমলগুলো, সেগুলো হুজুর শিখিয়ে দেন। এই আমলগুলো সিয়ামের পরিবার সবাই করছে। যখন পরিবার সবাই করা শুরু করেছে, এরপর থেকে এখন পর্যন্ত এই সমস্যা হয়নি। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার একজন বন্ধুর কাছ থেকে। তার ঠিকানাও কিন্তু এই কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাতে, তবে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ঘটনাটি তার মায়ের সাথে ঘটা। ঘটনাটি কিন্তু এখনো চলমান রয়েছে। ঘটনাটির সূত্রপাত 1990 কি 91 সালের দিকে। তখন ওনার মা ছোটই ছিলেন। ওনার মা দেখতে খুবই সুন্দরী। ওনাদের বাড়ির পাশেই ছিল তাদেরই একটা পুকুর। ওই পুকুরেই ওনার মা প্রতিদিন গোসল করতেন। তো স্বাভাবিকভাবেই উনি যখন গোসল করতে যান আবার ঘরে চলে আসেন। একদিন রাতে এই আব্দুল আহাদ ভাইয়ের নানি অর্থাৎ তার মায়ের মা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন যে একটা কালো ধোঁয়া হঠাৎ করে তার সামনে চলে এসেছে। এই ধোঁয়াটি আস্তে আস্তে একটা মানুষের আকার নিল। ওই জিনিসটা নানিকে বলছে, তোর মেয়েকে আমাকে দিয়ে দে। এই কথা শোনার পর নানি নাকি বলতেছে, মেয়ে দিব, দাঁড়া। এই বলে উনি আশেপাশে কিছু একটা খুঁজছেন। অনেক সময় কাউকে দাবরানি দিতে গেলে আমরা খুঁজি না আশেপাশে কি আছে, লাঠি বা ঝাড়ু। উনি আশেপাশে খুঁজছেন। ওই স্বপ্নের মধ্যেই উনি দেখতে পান একটা ঝাড়ু পাশে দাঁড় করিয়ে রাখা, যেই ঝাড়ু দিয়ে উনি উঠান ঝাড়ু দিয়েছেন। ওই ঝাড়ুটা হাতে নিয়েই উনি ওই অবয়বটাকে ধাওয়া করেছেন। এক দাবরানি দিয়ে ঘরের উঠোন একদম পার করে তারপর ছেড়েছেন আর বলেছেন, এইদিকে যদি আবার আসিস তাহলে ঝাড়ু দেখছিস, এই ঝাড়ু দিয়ে তোকে আচ্ছা করে পিটাবো। তো ওই রাতে তো উনি এটাই দেখেছেন। কিন্তু পরদিন সকাল থেকেই একটা ঝামেলা শুরু হয়ে যায়। তা হচ্ছে এই যে আব্দুল আহাদের মা অদ্ভুত আচরণ করতে থাকেন, আর এই আচরণটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
আব্দুল আহাদ ভাইয়ের নানি তো বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। তখন উনি দ্রুত ওনাদের কাছাকাছি যে মসজিদটা ছিল এই মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যান। উনি মোটামুটি ঝাড়ফুঁক করতে পারতেন। তখন উনি এই আব্দুল আহাদের মাকে দেখেই বলেন যে এই মেয়েটাকে যে জিনটা নজর দিয়েছে এটা খুবই শক্তিশালী। এই জিনটা আপনাদের পুকুরের পাশেই বসবাস করে, সে আপনার মেয়ের উপর নজর দিয়েছে। এই জিনটাকে আমি তাড়াতে পারবো না, কারণ এটাকে তাড়ানোর জন্য যেই ধরনের শক্তি দরকার এটা আমার নেই। আপনি আরো ভালো কোনো হুজুরকে দেখান। এরপর হুজুর খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এর মধ্যে আব্দুল আহাদের নানি কয়েকদিন ধরে লক্ষ্য করেন যে তার মেয়ে আবার আগের মতো স্বাভাবিক আচরণ করছে। তাই তারা মনে করেন সমস্যা দূর হয়ে গেছে। ওনারা হুজুর খোঁজাও বন্ধ করে দেন। এরপর একদম স্বাভাবিকভাবেই আব্দুল আহাদের মা জীবনযাপন করতে থাকেন। অনেক বছর কেটে যায়, ওনাকে বিয়ে দেওয়া হয়, আব্দুল আহাদেরও জন্ম হয়। এবার আসি এত বছর পর 2023 সালে। ওনারা তো এখন কুমিল্লায় থাকেন। আব্দুল আহাদের মা হঠাৎ করেই উনি কেমন যেন একটা অনুভব করতে থাকেন। তা হচ্ছে সবসময় মনে হচ্ছে ওনার আশেপাশে কোনো একটা জিনিসের উপস্থিতি রয়েছে, সবসময় মনে হয় যে তার সাথে কেউ একজন আছে। এদিকে এই যে আব্দুল আহাদ ভাইয়ের বাবা, উনি কিন্তু বিয়ের আগেই আব্দুল আহাদের মায়ের সাথে এরকম একটা সমস্যা হয়েছিল এটা জেনেছিলেন। এই কারণে যখন আব্দুল আহাদের মা আব্দুল আহাদের বাবাকে বিষয়টা জানালেন, তখন কিন্তু আব্দুল আহাদের বাবা মনে করেছেন নিশ্চয়ই ওই জিনিসটা ফেরত এসেছে। কেননা উনি একবার বলেছিলেন যে তোমাদের উচিত ছিল একজন ভালো হুজুর দেখিয়ে এই বিষয়টার একটা স্থায়ী সমাধান করা, তোমরা এটা করো নাই। আবার যদি ফেরত আসে এই জিনিসটা। উনি যখন এই বিষয়গুলো জানলেন তখন ওনার মনের মধ্যে এই সন্দেহটাই বারবার উকি দিচ্ছে, তা হচ্ছে ওই জিনিসটা নিশ্চয়ই আবার ফেরত এসেছে। উনি কিন্তু খুবই সচেতন একজন মানুষ, যার কারণে উনি তো এই বিষয়টা গুরুত্ব দেবেন না, মনের ভুল বলবেন এমন কিন্তু কিছু না। উনি এই বিষয়টা খুব ভালোভাবে আমলে নেন। এর মধ্যে ঘটে একটা ঘটনা। এই যে আব্দুল আহাদের মা বাবা, তারপর আব্দুল আহাদ, ওনারা যে বাসায় থাকতেন এটা হচ্ছে 3 তলার একটা বিল্ডিং। এই 3 তলা বিল্ডিং এর 2য় তলাতে একটা ফ্ল্যাটে ওনারা থাকতেন। একদিন আব্দুল আহাদের মা দেখেন সন্ধ্যার পরে আর কি, হলুদ রঙের একটা 3 পিস পরা একটা মেয়ে ওনাদের ঘরের বারান্দাতে দাঁড়িয়ে আছে। একটা অপরিচিত মেয়ে ঘরে ঢুকেছে, আবার বারান্দাতে দাঁড়িয়ে আছে, এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এই ঘরটা তারই। উনি চেনেন না, জানেন না কোত্থেকে একটা মেয়ে এখানে চলে আসলেন, দরজাটাও ভেতর থেকে বন্ধ করা। তিনি বলেন যে এই মেয়ে আপনি কে, কোত্থেকে আসছেন, আপনার নাম কি, কিভাবে ঢুকলেন ঘরের ভিতরে, এই বলে ওই মেয়েটাকে উনি ডাকছেন। এদিকে ওই মেয়েটা কোনোভাবেই উত্তর দেয় না। আব্দুল আহাদের মা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকেন যে মেয়েটা কিভাবে কোত্থেকে আসলো একটু যাই জিজ্ঞেস করে আসি। উনি যখন বারান্দার কাছাকাছি চলে গেছেন, ওনার চোখের সামনেই মনে হলো ওই মেয়েটা একদম বাতাসে মিলিয়ে গেল। উনি তো এটা দেখে বেশ ভয় পেয়ে যান। আব্দুল আহাদের বাবা কিন্তু ওই সময় ঘরে ছিলেন না। উনি যখন আসেন, আসার পর এই বিষয়টা খুলে বলেন। ওই সময় ফোন করে আর তাকে বিরক্ত করতে চান নাই। এই ঘটনার মোটামুটি আধা ঘন্টা 35 মিনিটের মধ্যেই ওনার বাবা অর্থাৎ আব্দুল আহাদের বাবা চলে আসেন। তারপর আব্দুল আহাদের মা এই বিষয়টা তার বাবাকে খুলে বলেন। তখন তো আব্দুল আহাদের বাবা বুঝতে পারছেন যে আসলেই তো ওনার যে সন্দেহটা ছিল এটাই সত্য, নিশ্চয়ই ওই জিনটা আবার ফেরত এসেছে। এরপর ওনারা একজন হুজুরের কাছে যান। সেই হুজুর জানান সেই পুরনো জিনটা সত্যি সত্যি নাকি আবার ফেরত এসেছে। এরপর উনি যে কাজটি করেন, উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন। এরপর একটা তাবিজ পরিয়ে দেন আব্দুল আহাদের মাকে, এবং উনি বলে দেন যে এটা কোনোভাবেই খোলা যাবে না। এরপর কেটে যাচ্ছিল বেশ কিছুদিন বলতে কয়েক মাস কেটে যায়। এর মধ্যে আর কোনো সমস্যা হয় না। এর মধ্যে হয় কি, এই আব্দুল আহাদ তার মা বাবার সাথে মানে ওনারা পারিবারিকভাবে বেড়াতে গিয়েছেন আব্দুল আহাদের ফুপুর বাসায়। সময়টা ছিল শীতকাল। শীতকালে আমাদের দেশগুলোতে যেটা হয়, অর্থাৎ গ্রাম অঞ্চলে বা শহর এলাকায় কম হয়, গ্রাম অঞ্চলে বেশি হয়, সেটা হচ্ছে পিঠা বানানোর একটা ধুম পড়ে যায়। বিশেষ করে কোনো গেস্ট আসলেই, গ্রামের কথা বলছি, তারা কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে দেশি পিঠাগুলো আছে, ভাপা পিঠা, তেলের পিঠা, তারপর যেটাকে ভাজা পিঠা বলে, তারপর ভিজানো পিঠা, পাটিসাপটা পিঠা, তো এরকম বিভিন্ন ধরনের পিঠা কিন্তু বানাচ্ছেন ওনারা। তো বানাতে বানাতে হঠাৎ করে ওই, যেহেতু আব্দুল আহাদের মা উনিও তো এগুলো বানাতে বেশ পটু, যেহেতু ওনার স্বামীর বোন অর্থাৎ আব্দুল আহাদের ফুপু
উনি বানাচ্ছেন, তাকে সহযোগিতা করছেন, সহযোগিতা করতে করতে হঠাৎ করে কি মনে করে ওনার হাতের দিকে নজর পড়ে, মানে নিজের নজরটাই নিজের হাতের দিকে পড়ে, তাকিয়ে দেখেন ওই তাবিজটা নাই। উনি তো কোনোভাবেই এই জিনিসটা আর খুঁজে পেলেন না। তবে হারিয়ে যাবার পরপরই যে কোনো সমস্যা হয়েছে বিষয়টা এরকম না। 2024 সালের একটি ঘটনা। আব্দুল আহাদের মা মধ্যরাতে উনি যখন ওয়াশরুমে গিয়েছেন, এটা কিন্তু ফ্ল্যাট বাসার কথা বলছি। ফ্ল্যাট বাসায় কি হয়, ফ্ল্যাট বাসায় দেখা যাচ্ছে ওয়াশরুমের একটা পাশে একটা জানালা থাকে, ছোট্ট একটা জানালা থাকে, দেখা যাচ্ছে থাই গ্লাসের একটা জানালা, এক পার্ট খুলে দেওয়া যায়। তো উনি ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুমে যাবার পর যখনই আসলে ঢুকেছেন ভেতরে, ওনার নজর যায় ওই জানালার দিকে। তখন উনি ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান বিশাল বড় একটা চোখ। ওই চোখটা ওই জানালার ফাঁকা অংশ দিয়ে তাকিয়ে রয়েছে। অনেক সময় দেখা যায় আমরা এক চোখ দিয়ে কোনো ছিদ্র দিয়ে তাকাই না। আমরা যদি এক চোখ দিয়ে কোনো ছিদ্র দিয়ে তাকাই, ছিদ্রের অপর পাশে যদি কেউ থাকে, সে আমাদের চোখটাকে কিভাবে দেখবে? মনে হচ্ছে আব্দুল আহাদের মা ওইরকম ভাবে চোখটাকে দেখছেন, অর্থাৎ দুই চোখের মধ্যে এক চোখ দিয়ে জানালার ওই ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে তাকিয়ে আব্দুল আহাদের মাকে দেখছে। যখন এরকম ভয়ঙ্কর একটা চোখ উনি দেখেছেন, এত বড় চোখ তো কোনো মানুষের হয় না, আর চোখটা ছিল অনেকটাই লাল টকটকে, মনে হচ্ছে চোখে রক্ত জমে গেছে। ওয়াশরুমে তো উনি ঢোকার আগে লাইটটা বাইরে থেকে জ্বালিয়ে ঢুকেছেন, যার কারণে ওই চোখটা উনি স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। ওই চোখের সাথে ওনার যখন চোখাচোখি হয়ে গেছে, তখন তো উনি মারাত্মক ভয় পেয়ে যান। সাথে সাথে উনি ওয়াশরুম থেকে বের হয়ে যান। তখন আব্দুল আহাদের বাবা ঘুমাচ্ছিলেন, তাকে তো ডেকে তোলেন যে আমি তো এরকম এরকম জিনিস দেখছি। এই কথা শোনার পর আব্দুল আহাদের বাবাও ভয় পেয়ে যান। উনি তাড়াতাড়ি ওই ওয়াশরুমে আসেন, এসে দেখেন কিছুই নেই, কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। এর কয়েকদিন পরের একটা ঘটনা। এই আব্দুল আহাদের মা বাবা ওনারা যেহেতু ওই ঘরে বেশ কয়েকটা রুম ছিল, মাঝে মাঝে আব্দুল আহাদের বাবা অন্য রুমে ঘুমাতেন মাঝে মাঝে। তো এক রাতে হয় কি, আব্দুল আহাদের বাবা তখন পাশের রুমে ঘুমিয়েছেন। অনেক সময় হয় কি, উনি কোনো কারণে দেরিতে আসছেন, দেরিতে আসার পর জামা কাপড় চেঞ্জ করবেন, একটু ফ্রেশ হবেন, এদিকে আব্দুল আহাদের মা তো আব্দুল আহাদকে নিয়ে ঘুমিয়ে আছে এক রুমে, তার বাবা আসতে দেরি করেছে বলে। তখন আর উনি এই পাশে এসে ঘুমান না, আর এক রুমে ঘুমান। তো এরকমই একটা রাতের ঘটনা। ওই রাতে আব্দুল আহাদের বাবা এসে অন্য রুমে ঘুমিয়েছেন। রাত ঠিক কয়টা বাজে এটা অনুমান করা যায়নি, হয়তো 1-1:30টার মতো বাজতে পারে। আব্দুল আহাদের মা খেয়াল করেন, ওনার হঠাৎ ঘুম ভেঙে যায়, উনি খেয়াল করেন যে ওনার পায়ের দিকে আব্দুল আহাদের বাবা উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। যেহেতু ওনার হাজবেন্ড, উনি কিভাবে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় যে এটা উনি, এটা তো উনি বুঝতে পারেন, আব্দুল আহাদের মা বুঝতে পারেন, পেছন দিক থেকেও বুঝতে পারছেন যে আব্দুল আহাদের বাবা দাঁড়িয়ে আছে, মানে ঠায় দাঁড়িয়ে আছে উল্টো দিকে ঘুরে। উনি বলছেন যে এ আব্দুল আহাদের বাবা, এ আব্দুল আহাদের বাবা, এভাবে কয়েকবার ডাক দিয়েছেন। প্রথমবার ডাক দিয়েছেন, তখন কোনো রিপ্লাই না পেয়ে আবার একটু জোরে ডাক দিয়েছেন। দ্বিতীয়বার ডাক দিয়েছেন, তখনও কোনো রিপ্লাই না পেয়ে মনে করছেন যে শুনতেছে না, আবার ডাক দিয়ে এবার জোরে ডাক দিয়েছেন। এদিকে হয় কি, আব্দুল আহাদের বাবা উনি তো অন্য রুমে ঘুমিয়ে আছেন। উনি চিন্তা করছেন কি ব্যাপার, আমাকে ডাকে, দেখি যাই তো দেখি ওই পাশে। উনি উঠে দরজা খুলে যেই না ঢুকেছেন ভেতরে, তখন আব্দুল আহাদের মা চমকে উঠেছেন, কারণ উনি ওই সময় দেখছেন যে এইখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর দরজা দিয়ে আব্দুল আহাদের বাবা ঢুকছে। যখন আব্দুল আহাদের বাবা ভিতরে ঢুকে বলে যে এই কি হয়েছে, তখনই নাকি উনি দেখেন ওই অবয়বটা আর নেই। তখন তো পুরো ঘটনা খুলে বলেন, এই ঘটনা, আমি তো এরকম জিনিস দেখলাম। তখন তো উনিও বললেন যে আমি তো তোমার ডাক শুনে চলে আসলাম, যে কি ব্যাপার তুমি ডাকতেছো। তো উনি মনে করছেন হয়তো বা আব্দুল আহাদের মা ডাকছে, যেহেতু উনি অন্য রুমে ঘুমিয়ে আছেন, এই রুমে আসার জন্য। তো এই তো গেল একটা এই রাতের ঘটনা। এরপর থেকে কিন্তু মারাত্মক আর একটা সমস্যা শুরু হয়ে যায়। তা হচ্ছে আব্দুল আহাদের মা বাবার দুজনের মধ্যে একদম ছোটখাটো বিষয় নিয়ে ওনারা এমন ঝগড়াঝাটি শুরু করেন, যেটা আসলে ঝগড়ার কোনো ইস্যুই না। একজন আরেকজনকে মাঝে মাঝে সহ্য করতে পারেন না, এমন একটা অবস্থা হয় যে সংসারই ভেঙে যাবে, এমন একটা অবস্থা। তবে আব্দুল আহাদের বাবা অত্যন্ত সচেতন মানুষ, আল্লাহর রহমতে উনি কিন্তু এরকম সিচুয়েশনে বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এটা ঝগড়ার কোনো ইস্যুই না। তারপর ওনারও মেজাজ বিগড়ে যায়, আব্দুল আহাদের মায়ের মেজাজও বিগড়ে যায়। উনি সাথে সাথে কিন্তু সেটা সহ্য করে নেন, মানিয়ে নেন। উনি বুঝতে পারেন যে এটা আসলে একটা নির্দিষ্ট কারণে হচ্ছে, শুধু ঝগড়ার কারণে হচ্ছে না, বা কোনো বিষয় মনোমালিন্য হয়েছে বিষয় এরকম না। এর মধ্যে আরেকটা বিষয় ওনারা আবিষ্কার করেন, তা হচ্ছে
এই আব্দুল আহাদ কি মনে করে একটা সাদা রঙের খুব সুন্দর বিড়ালের বাচ্চা নিয়ে আসছিল বাসায়। আনার পরই নাকি আব্দুল আহাদের মা মনে হচ্ছে বিড়ালটাকে দেখে প্রচন্ড ভয় পেয়েছে, অথচ উনি কিন্তু বিড়াল পছন্দ করেন, বিড়াল দেখে ভয় পান না। কিন্তু বিড়াল উনি পালতেন না এটা সত্য, কিন্তু বিড়ালকে যে উনি অপছন্দ করতেন, ঘৃণা করতেন, বিষয়টা এরকমও না। যখনই নাকি বিড়ালটাকে বাসায় নিয়ে আসা হয়েছে উনি মনে হচ্ছে যে ভূত দেখেছেন, এমন আতঙ্কিত হয়েছেন। এই এই বিড়ালটা এখানে কেন, তাড়াতাড়ি সরা, আমি বিড়াল সহ্য করতে পারতেছি না, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, সরা সরা সরা। তো এমন আতঙ্কগ্রস্ত উনি হয়ে গেছেন বা আতঙ্কিত হয়ে গেছেন, আর এমন একটা আচরণ ওই সময় করছিলেন, আব্দুল আহাদ বাধ্য হয়ে ওই বিড়ালটাকে বাসার বাইরে দিয়ে এসেছিল। অর্থাৎ আব্দুল আহাদের মা বিড়াল কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না, বিড়ালের উপস্থিতি উনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এই সমস্যা কিন্তু এখনো চলমান রয়েছে, এখনো পারিবারিক কিছু ঝামেলা মাঝে মাঝেই নাকি ওই জিনটা বাঁধিয়ে দেয়, যেটা আব্দুল আহাদের মায়ের সাথে রয়েছে। চেষ্টা করে যে আব্দুল আহাদের বাবার সাথে যেন তার দূরত্ব তৈরি হয়। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে এই ধরনের ঘটনাগুলো, বিশেষ করে যারা এই টাইপের আশিক জিনের খপ্পরে পড়েছে, হোক তা পুরুষ হোক সে মহিলা, তাদের সংসার জীবনটা কিন্তু খুবই দুর্বিষহ হয়ে ওঠে। অনেক ছোট ছোট বিষয় নিয়ে এমন ঝগড়া বেঁধে যায় যেটা আসলে ঝগড়ার কোনো ইস্যুই না, যেটা এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম। আর একটা বিষয় সেটা হচ্ছে বিড়াল কিন্তু নেগেটিভ এনার্জিগুলো শোষণ করতে পারে। আল্লাহ তাআলা তাদের বডিতে এমন একটা জিনিস দিয়ে রেখেছেন যে ঘরের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, এই জিনিসটা কিন্তু বিড়াল অনেকটাই দুর্বল করে দেয়, যার কারণে কোনো নেগেটিভ এনার্জি থাকলেও তা বিড়ালের উপস্থিতি সহ্য করতে পারে না। আর বিড়াল এমন একটি প্রাণী যেই প্রাণীকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। অনেকেই কিন্তু বিড়ালকে বিনা কারণে আঘাত করে থাকেন, কোনো কারণ ছাড়াই। এটা কিন্তু মোটেও উচিত নয়। শুধু বিড়াল কেন, কোনো প্রাণীকেই বিনা কারণে আঘাত করা উচিত নয়। অনেকেই বলেন বিড়ালের অভিশাপ যদি একবার কারো লেগে যায়, এ থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। কোনো হুজুর দিয়ে ঝাড়ফুঁক করিয়ে কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার, আল্লাহ যদি ক্ষমা না করেন। এই জন্য বিনা কারণে আমরা কোনো প্রাণীকে আঘাত করব না, আর রাতের বেলা তো অবশ্যই করব না। ধন্যবাদ জানাচ্ছি।